হ্যালো বন্ধুরা, বিশেষ পরিক্রমা টিউটোরিয়াল পেজ থেকে সকলকে স্বাগত শুভেচ্ছা। আমার এই লাইভটির যে বিষয়টির তে আমরা নিব আজকে সেটি হচ্ছে দুইটি বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে যে 41তম যারা প্রিলি পরীক্ষা দিবে তাদেরকে নিয়ে কথা বলবো। আরেকটি বিষয়ে কথা হবে সেটি হচ্ছে যে যারা আমরা শুধু জবের পিছনেই ছুটি, আমরা যারা জবের পাশাপাশি আরও কিছু করতে চাই বা যাদের জবের বয়স শেষ হয়ে যায় তারা কী করে বুঝতে পারি না, তাদের জন্য ভিন্ন ক্যারিয়ারটা কী হতে পারে, বিজনেস কী হতে পারে, সেটা নিয়েও আমরা একটু আজকে টাস্ক করব। দুটি বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে প্রথমে হচ্ছে বিসিএস নিয়ে, বিসিএসের 41st বিসিএস নিয়ে, আর একটা হচ্ছে একটা ক্যারিয়ার নিয়ে কিছু কথা হবে। থ্যাংক ইউ শুভ রঞ্জন দাস, গুড টু সি ইউ স্যার, থ্যাংক ইউ। মিনা আক্তার আছে, শেখ শামরুল, গুড। আচ্ছা, আমরা একটু যুক্ত হয়ে যাই সবাই মিলে, তারপরে আমরা একটা ছোট্ট করে আড্ডা দিব। আড্ডার বিষয় আজকে হচ্ছে 41তম প্রিলিমিনারি যে পরীক্ষার সামনে, সেইটা নিয়ে একটা আড্ডা হবে। আর একটা হচ্ছে আমাদের যে চাকরির পাশাপাশি বা চাকরি না হলে আমরা কি করব বা আমরা হতাশ হয়ে যাব কি না, সেটা নিয়েও একটু কথা হবে শেষের দিকে। দুটি বিষয়। আর এর পাশে যদি অন্য কোনো বিষয় কারো কিছু বলার থাকে সেটি নিয়েও কথা হতে পারে। তো অনেকেই যুক্ত হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে আমি একটু দেখি কারা কারা যুক্ত আছে। আমাদের সুব্রত সাহা আছে, বিশ্বজিৎ সূত্রধর। তো বা অনেক দিন পর পর দেখা হচ্ছে। হ্যাঁ, ম্যাপ নিয়ে কোনো ক্লাস হবে আজকে কি না। আচ্ছা, ক্লাসের থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি আজকে একটা আমাদের যে গ্রুপ আছে, আমাদের যে পরিক্রমা টিউটোরিয়াল যে গ্রুপটা আছে, সেই গ্রুপের মধ্যে পোস্ট দিয়েছিলাম যে যারা 41তম পরীক্ষা দিব, তো তাদের হাতে যে সময়টা আছে, তো সেই ক্ষেত্রে কতদিন সময়টা আছে এবং কতদিনে আমরা কিভাবে ইউজটা করি। তো সেই ক্ষেত্রে দুটো গ্রুপ আমরা 41তম পরীক্ষাটার ফেস করব। একটা গ্রুপ হচ্ছে যারা কি বলে যে 40তম দিয়েছিল বা 39 দিয়েছিল বা 38 দিয়েছিল, তিনটি বিশেষ দিয়েছিল কিন্তু ভালো হয়নি, রেজাল্ট যাদের খারাপ হয়ে গেছে, তাদের যে তাদের প্রস্তুতিটির একটা অবস্থা থাকবে। আরেকটি হচ্ছে যারা একেবারে ফ্রেশার্স, নতুন, একেবারে নতুন হিসেবে পরীক্ষা দিচ্ছে, যারা বিশেষ সম্বন্ধে কোনো ধারণাই নেই, এরকমও আছে অনেকেই। তাদের এই দুটো গ্রুপের প্রস্তুতিটা 41-এ কী হবে সেটা নিয়ে আমাদের কথা হবে প্রথমে। পথহারা পথিক বলছে স্যার টেক্সট বুক পড়া দেন। আচ্ছা ঠিক আছে, দেখি কি হয়। মৌসুমি গমেজ স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু কি বলে এটাকে, ঠান্ডা ঠান্ডা ভাব। ওকে, আচ্ছা আমরা অনেকেই যুক্ত হয়ে গেছি, আমরা সবাই শেয়ার করে দিই। আমিও দেখি শেয়ার করে দিয়ে আমরা বাকি যারা আছে সবাই একসাথে হয়ে আমরা একটু আলোচনা করি। 40 নিয়ে কিছু বলেন। 40তম নিয়ে বলছে যে আমাদের কে বলছে, অনুপ বলছে 40 নিয়ে কিছু বলতে। রিয়াজুল হক কি বলছে, অনেক অনেক থ্যাঙ্কস রিয়াজুল। স্পৃহা আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইফা কি বলছে যে কেমনভাবে শুরু করব। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছি, আমরা প্রথমে 41 নিয়ে কথা বলি, তারপরে আমরা চেষ্টা করব যে যাতে করে ওই যে আমি বললাম যে ক্যারিয়ার নিয়ে কথা বলা, সেটা যদি আমাদের কোনো যদি থাকে সেটা নিয়ে কথা বলতে পারবো। কে বলছে, অনুপ বলছে প্লিজ সে অ্যাবাউট 40 মিনস রিটেন এক্সাম। তো রিটেন এক্সাম নিয়ে তো ওই দিন রিটেন নিয়ে শুধু বলছি, 40-এর বিষয়ে কথা বলছি। তো আমি শেষের দিকে লিখিত নিয়ে যদি সময় থাকে শেষের দিকে বলবো নি। বশির বলছে কি, কাজী বশির বলছে নরসিংদী থেকে, থ্যাংক ইউ। নরসিংদী থেকে বশির বলছে, একটু কেটে দেই। আচ্ছা, আমাদের ফারজানা কল দিয়েছিল ওকে, যেটা হচ্ছে যে আমরা এই শুক্রবারের দিন আমি ওকে বলবো যে শুক্রবারের দিন যেন 37 যারা 38 যারা ভাইবা দিবে ওদেরকে নিয়ে এই শুক্রবার একটা লাইভ করার চিন্তা করেছি যে এই শুক্রবারের দিন যারা 38 ভাইবা দিবে
ওদের ভাইবায় কীভাবে প্রস্তুতি নিতে হয় সেটা নিয়ে একটা লাইভ নেওয়ার চেষ্টা করব সন্ধ্যার পরে। আমি এটা জানিয়ে দিব পরবর্তী সময় যে ভাইবার যে লাইভটা সেটা কীভাবে নেবে, এটা খুবই কার্যকর হবে, কাজে লাগবে সবারই। আচ্ছা, সেটা যাই হোক, আমরা এখন অনেকেই যুক্ত হয়ে গেছি, এখন আমাদের কথা শুরু করে দেওয়া যায়। আলোচনায় আমরা যেটা করব যে আমরা যারা এখানে যুক্ত আছি তারা এখান থেকে আমরা রিপ্লাই দিলে, যখন তোমরা রিপ্লাই দিবা সেই রিপ্লাই থেকে আমি বুঝবো যে তোমাদের কি বলতে হচ্ছে না বলতে হচ্ছে। আমাদের একটা ডিসকাশন চলবে এখন। ডিসকাশনটা হচ্ছে যে আমরা যারা 41তম যারা পরীক্ষা দিব তাদেরকে আমার তরফ থেকে আমি কিভাবে হেল্প করতে পারি সেটা হচ্ছে মূল বিষয়। তো আমি আমার পক্ষ থেকে যেটা আমি করব সেটা আমি বলবো, আর এখান থেকে তোমাদের যদি কোনো পরামর্শ থাকে, সাজেশন থাকে, সেটা এখানে মেসেজ দিলে আমি সেই অনুযায়ী আবার এটা চিন্তাটা করতে পারবো। সো আমাদের একটা খোলামেলা আলোচনা হবে এখানে, যদিও আমি কারো কথা শুনতে পারবো না, আমার একক কথা শুনতে হবে। সেই ক্ষেত্রে আমি যেটা বলবো সেগুলো সবই যে আমার কথাটাই রাইট, আমার কথা যে ফাইনাল এরকম না, তোমাদের অবশ্যই নিজস্ব বিবেচনা আছে, সেই ক্ষেত্রে তোমরাও এক্ষেত্রে চিন্তা করতে পারবা। তো সব মিলে আমরা এটা যৌথ একটা আলোচনা করব। আমাদের সুমন দা আছে রংপুর থেকে। হ্যালো সুমন দা। ওকে, তো আমি যেটা প্রথমে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে 41তম বিশেষ নিয়ে যদি বলি, যে প্রশ্নটা তোমাদের সবার একদম কমন প্রশ্ন, আমি জানি কী প্রশ্নটা করবা, সেই প্রশ্নটা হচ্ছে যে 41তম বিশেষটা কবে সার্কুলার হতে পারে। তো সেইটার উত্তরটা আগে দিয়ে নেই। প্রথম কথা হচ্ছে যে এইটা এক্স্যাক্ট ডেট কেউই বলতে পারবে না যে 41তম বিশেষের সার্কুলারটা কবে হবে। তবে সেই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে যেটা ধারণা করা হয় বা যতটুকু বোঝা যায়, আর কিছু কিছু তো আলাপ আলোচনা করা যায়, সেক্ষেত্রে যেটা মনে হয় যে 41তম বিসিএসের সার্কুলারটা এবছরই হবে। এবছর বলতে ডিসেম্বরের মধ্যেই হবে। এখন এটা হতে পারে নভেম্বরে, এটা হতে পারে ডিসেম্বরে, অথবা হতে পারে অক্টোবরে, যে কোনো সময় হতে পারে। সো আমরা ধরে নিব একটা মাঝামাঝি সময়, আমরা ধরে নিব যে 41তম প্রিলিমিনারি বিজ্ঞাপনটা নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকে, এই দিকে যদি হয় তাহলে আমাদের হাতে এখন থেকে সময় আছে, আমাদের কত মাস, 41তমের জন্য সার্কুলার হওয়ার জন্য সময়টা আছে। এটা আমরা ধরে নিতে পারি যে অগাস্ট শেষ, তাহলে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তার মানে আমরা এখন বিজ্ঞাপন হওয়া পর্যন্ত যদি চিন্তা করি 41তমের জন্য, তাহলে আমাদের হাতে সময় আছে 3 মাস থেকে 3.5 মাস, বা ধরলাম বড় জোর খুব বেশি হলে 4 মাস সময় আছে বিজ্ঞাপন হওয়ার জন্য 41তমের জন্য। তো যদি 3 মাস থাকে বা 3.5 মাস থাকে বা 4 মাস থাকে, তাহলে যখন বিজ্ঞাপন হবে, বিজ্ঞাপনের পরে পরীক্ষা হওয়ার জন্য যে সময়টা মাঝখানে থাকবে সেটা হচ্ছে তোমাদের আমরা ধরে নিতে পারি যে আরও 3 মাস বা 4 মাস সময় ধরে নিতে পারি। তাহলে আমরা সব মিলে এখন যদি 3 মাস ধরি আর বিজ্ঞাপন হওয়ার পরে পরীক্ষার আগে যদি আমরা আরও 4 মাস ধরি, তাহলে দুটো মিলে আমাদের সময় হচ্ছে 7 মাস। বন্ধুরা, তোমাদের যেটা মনে রাখতে হবে যে 7 মাস সময় এটা কিন্তু একেবারেই কম সময়, খুবই কম সময়। এখন আমাকে যদি কেউ বলে যে এমন একটা টিপস দেন যে 2 মাসের মধ্যে প্রিলি কমপ্লিট হয়ে যাবে, এটা কিন্তু এই টিপস আমার পক্ষে অসম্ভব দেওয়া। অর্থাৎ আমি এমন কোনো টিপস এটা বলতে পারবো না যে 2 মাসের মধ্যে প্রিলি কভার হয়ে যাবে। সো এটা হচ্ছে যে ভাগ্যের উপর ডিপেন্ড করবে 2 মাসের মধ্যে চিন্তা করতে চাইলে। যারা 2 মাসে প্রিলি কভার করতে চায়, এরা যদি প্রিলি কখনো পাসও করে, আমার মনে হয় এরা ক্যাডার হতে পারে না। মানে ক্যাডার হওয়ার জন্য যেটা লাগে যে প্রিপারেশনটা একটা বড় ধরনের, মানে আগের থেকেই প্রিলি রিটার্ন মিলিয়ে একটা প্রিপারেশন থাকতে হয়। কারণ লিখিত পরীক্ষার যে সময়টুকু থাকে, এই সময়টুকুর মধ্যে সবটুকু কভার করাটা মুশকিল হয়ে যায়। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মূল কথায় আমরা আসি যে 7 মাস সময় যদি হাতে থাকে, আমরা এটাকে প্লাস মাইনাস 7 মাস থেকে 8 মাস সময় ধরে নিতে পারি যে 41তম প্রিলি পরীক্ষার হলে যেদিন আমরা যাব বা পরীক্ষা যেদিন আমরা দেব, তার জন্য সময় আছে আমার হাতে 7 মাস বা 8 মাস সময় আছে। সো 7 মাস সময় মানে এই সময়টা কিন্তু মোটেও খুব বেশি সময় না, দেখতে দেখতে শেষ হয়ে যাবে। সো এই 7 মাস সময় আমরা কিভাবে এটা কাজে লাগাতে পারি 7 মাস সময়ের মধ্যে থেকে, সেটা নিয়ে আমি যে কাজটা করতে বলবো এখন, সেটা তোমাদের ইচ্ছা, তোমরা এটা মেনটেন করতেও পারো না পারো। বাট আমাদের যে গ্রুপে আছে, গ্রুপে ওরা অনেক সময় এটা কি করে যে এই জিনিসগুলো ফলো করে। তো আমি কিছু প্ল্যান করে ফেলছি। প্রথম প্ল্যানটাই হচ্ছে যে আমি আগে যে বইয়ের যে তালিকাটা দিয়েছিলাম, যে টেক্সট বইয়ের যে তালিকাটা দিয়েছিলাম বা বোর্ড বইয়ের যে তালিকা দিয়েছিলাম, সো ওই বোর্ড বইয়ের যে পুরো তালিকাটা, সেইটা এখন যে 7 মাস 8 মাস সময় যে পরীক্ষার জন্য আছে 41তম,
এই শর্ট টাইমের মধ্যে পুরো বোর্ড বইটা এবং ওইটা কভার করতে গেলে একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। সো সব মিলে আমি যেটা করে ফেললাম যে এর ফাঁকে এই লাইভে যাওয়ার আগেই একটা নতুন করে বইয়ের লিস্ট এবং পড়ার একটা সিস্টেম করে ফেলছি। এইটা দেখো, তোমাদের যদি ভালো লাগে তাহলে এইটা ফলো করতে পারো। আমি প্রথমে তোমাদের জন্য যে বইয়ের তালিকাটা করেছি, বইয়ের তালিকাটা যদি একটু বলি, তোমরা এটা পরে এটা লিখে রাখবা। আমি চেষ্টা করব যে এটা পরে নোট করে দেওয়ার জন্য। অর্থাৎ তোমাদের জন্য এখন যে বইটা লাগবে, যে এই 41তম যদি ফেস করে চাও, এটা বোথ ফর যারা ওল্ড স্টুডেন্ট তারা বা যারা নিউ স্টুডেন্ট তাদের জন্য, মানে দুজনের জন্য এটা দরকার হবে। আর আমি যে পড়াটা দিব এটা দুজনের জন্য, অর্থাৎ যারা পুরাতন স্টুডেন্ট, যারা আগের বার খারাপ হয়ে গেছে বা তারও আগের বার খারাপ হয়ে গেছে বা প্রিপারেশনটা আছে বাট ততটা গোছালো না, এই টাইপের যারা আছে তারা, আর যারা একেবারেই নতুন তাদের জন্য, অর্থাৎ উভয়ের জন্য এইটা ফলো করতে পারো। আমি যেভাবে পড়াটা দিব ফলো করতে পারো। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে বইগুলো থাকবে আমি একদম খুব দ্রুততার সাথে বলবো। এটা পরবর্তী সময় আমাদের গ্রুপে এই বইয়ের নামগুলো আবার তুলে দেওয়া হবে। আমার মনে হয় যে এই শর্ট টাইমের মধ্যে থেকে, এই যে সময়টা থাকবে এই সময়টার মধ্যে থেকে এই বইগুলো পড়া যাবে। আচ্ছা, আমি এক এক করে বলি। যেটা হচ্ছে বাংলার জন্য এই বইগুলোর পরে যদি আরও পড়তে হয় সেটা পরে দেখা যাবে। আমি একটা করে বলি, খুব দ্রুততার সাথে বলবো। এক নম্বর হচ্ছে বাংলা বিষয়ের জন্য আমরা 3টা বই এই মুহূর্তে মনে রাখবো। একটা হচ্ছে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আমরা নর্মালি বলি, সেই বইটা লাগবে, কারণ ওই বইটা থেকে পড়লে এটা কাজে লাগবে বেশি। সো নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা, ওটা যদি কারো থাকলো। 2 নম্বর হচ্ছে লাল নীল দীপাবলি এই বইটা। আর 3 নম্বর হচ্ছে একটা গাইড বই। এখন গাইড বই বলতে এমন না যে এটা নিলাম একটা প্রকাশনীর, ওটা নিলাম একটা এরকম যেন না হয়। একটা গাইড বই লাগবে। সেই গাইড বইটা আমাকে যদি বলা হয় যে কোনটা হবে, আমি একটা উদাহরণস্বরূপ একটা বলতে পারি, যেমন MP3 বা এই টাইপের একটা গাইড বই একটা কিনে নিলে হলো। আমাদের এসালম ভাইয়ের একটা বই আছে, সেটাও নেওয়া যেতে পারে। তো যেটাই হোক, যে বাংলার একটা বই লাগবে। এখান থেকে আমি সাজেস্ট করতে পারি যে একটা MP3 বা এই টাইপের একটা বই লাগবে। আর এরকম সহায়ক যদি আরও কোনো বই দরকার সেটা পরে কেনা যাবে। কিন্তু এমন না যে অনেকগুলো বই একসাথে কিনে কোনোটাই পড়া হচ্ছে না, এমন যেন না হয়। যাই হোক, বাংলার থেকে এখন 41 জনের কথা বলছি আমি, এটা কিন্তু 42-এর জন্য কথা বলছি না। 42তমের জন্য কিন্তু পুরো টেক্সট বইটাই পড়তে হবে, বোর্ড বইটা যেটা আছে সেটা পড়তে হবে। বাট 41 যারা পরীক্ষা দেবে তাদের কথা বলছি আমি। আবার বলি, বাংলার জন্য ব্যাকরণ বইটা, নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা, এটা খুব ভালো করে পড়তে হবে। নাম্বার 2 হচ্ছে লাল নীল দীপাবলি। নাম্বার 3 হচ্ছে একটা গাইড বই, এটা MP3 বা এই টাইপের একটা গাইড বই লাগবে, একটা বই। বইটা যেন অনেক বেশি উঁচু না হয়, আবার একেবারেই ছোটো ধরনের না হয়, মাঝারি ধরনের। আর গণিতের জন্য এখন যেটা লাগবে গণিতের জন্য, সেটা হচ্ছে সপ্তম, অষ্টম, নবম। সপ্তম, অষ্টম, নবম এই 3 শ্রেণীর যে বোর্ড গণিত বইটা আছে, এই 3টা গণিত বই এখন লাগবে, সপ্তম, অষ্টম, নবম। আর ওর সাথে নবম দশম শ্রেণীর যে উচ্চতর গণিত বইটা আছে, এটা আমাদের পরবর্তী সময় লাগবে। সে গেল গণিত বইটা। তারপরে 3 নাম্বার হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি। সাধারণ জ্ঞানে আমরা যে যাই, বাংলাদেশ বিষয়গুলির মধ্যে প্রথম যে কাজটি লাগবে সেটি হচ্ছে ম্যাপ। অর্থাৎ বাংলাদেশের যে মানচিত্র, যেটা আমি আগেই বলছিলাম, মানচিত্রটা খুবই দরকারি। মানচিত্রটা, এই যে আমি একটা মানচিত্র আমি দেখাচ্ছি, আমি মানচিত্র কীভাবে পড়তে হবে এটা আমি চেষ্টা করব আলোচনা করার জন্য। আমি একটা মানচিত্র এখানে আন্তর্জাতিক মানচিত্রটা রেখে দিয়েছি বোর্ডের মধ্যে। যদি আমি সময় পাই, ফ্রি সময় পাই, মানচিত্রটা কীভাবে পড়তে হবে এটা বলে দিব। আর এই মানচিত্রটা, অর্থাৎ বাংলাদেশের মানচিত্র কীভাবে পড়তে হবে সেটা নিয়েও কথা বলবো। বাট দুটো মানচিত্র লাগবেই, বাংলাদেশ এবং আন্তর্জাতিকের জন্য দুটো মানচিত্র লাগবে। সো বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য প্রথম কাজ হচ্ছে অবশ্যই একটা মানচিত্র থাকতে হবে। আর নাম্বার 2 হচ্ছে যে বোর্ড বই যেটা আছে, দুটো বোর্ড বই আমরা বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য রাখবো। একটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণীর, আর একটা হচ্ছে বাংলাদেশ ও প্রাচীন বিশ্ব সভ্যতার ইতিহাস। এই দুটো বই আমাদের নবম দশম শ্রেণীর, খুবই চিকন বই, খুবই শর্ট বই, ওরিড হওয়ার দরকার নাই যে অনেক বড় বই কিনা হ্যান ত্যান, ওইরকম না, দুটো বই লাগবে। নাম্বার 3 হচ্ছে একটা গাইড বই লাগবে। গাইড বই কেন পড়তে বলছি এটা আমি পরে বলবো নি, আমি যেটা বলছি এটা শুনে যাও, তোমাদের কাজে লাগবে। তাহলে একটা হচ্ছে ম্যাপ, বাংলাদেশের একটা ম্যাপ। 2 নম্বর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণীর বইটা, আর হচ্ছে বাংলাদেশ ও প্রাচীন বিশ্ব সভ্যতার ইতিহাস। এই দুটো বই 9, 10 বই যদি আমাদের আগে কেনা থাকে, যাদের কেনা আছে বা যাদের পড়া আছে আলহামদুলিল্লাহ ভালো, ওইটা রিভিশন করে দিলেই হবে। আর যাদের কেনা নাই এবং পড়া নাই, তারা নতুন করে কিনবে এবং নতুন করে পড়বে। আর এর সাথে হচ্ছে একটা গাইড বই, এটা MP3 গাইড বই হলেও হবে, MP3 একটা গাইড বই নিলেও চলবে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি। আন্তর্জাতিক বিষয়গুলির জন্য এর আগে আমি বলছিলাম যে
রাজনীতির 100 বছর বইটার কথা বলছিলাম, এবার আমি সেটা বলছি না, ওটা হচ্ছে লিখিতর জন্য কাজে লাগবে। যেহেতু আমরা এখন প্রিলিটা একটু গুছিয়ে নিব, সেই জন্য আমি বলবো যে আন্তর্জাতিকের জন্য দুটো জিনিস, একটা হচ্ছে এই ম্যাপটা, এই যে ম্যাপটা আমি পেছনে রাখছি এটা আন্তর্জাতিকের ম্যাপ, আর নাম্বার 2 হচ্ছে যে একটা গাইড বই, আন্তর্জাতিকের জন্য একটা গাইড বই। এই গাইড বইগুলো আমি বললাম কি যে বাজার থেকে একটা গাইড বই অ্যাসুরেন্স প্রকাশনী বা প্রফেসর্স প্রকাশনীর বা MP3-র যে কোনো একটা গাইড বই নিতে হবে। এটা হচ্ছে নাম্বার 3। নাম্বার 4, আচ্ছা নাম্বার 5 দৈনন্দিন বিজ্ঞান। দৈনন্দিন বিজ্ঞান থেকে যেটা করতে হবে সেটা আমি যদি বলি, দৈনন্দিন বিজ্ঞান থেকে আমি খুব ভালো একটা পরামর্শ দিব। এটা এটা শোনা বা না শোনা তোমাদের ব্যাপার, আমি জাস্ট এটা বলতেছি। সেটা হচ্ছে দৈনন্দিন বিজ্ঞানের জন্য একটা কাজ খুব ভালোভাবে করা হয়েছে। এটা হচ্ছে যে আমাদের রফিকুল আছে, তারপরে কয়েকজন মিলে একটা টিম ওয়ার্ক করে, শারমিন, রফিকুল, ওরা মিলে আমার সাথে একটা টিম ওয়ার্ক করে ষষ্ঠ শ্রেণী থেকে নবম দশম শ্রেণীর যত বিজ্ঞান বই আছে, বোর্ড বই, সবগুলো বোর্ড বই মিলে আমরা একটা বোর্ড বই করে ফেলছি। সেই বোর্ড বইটা হচ্ছে, এই বোর্ড বইয়ের মধ্যে থেকে একদম লিখিতর যে টিকাগুলো লাগবে, চমৎকার করে এই টিকাগুলো দেয়া আছে, এবং টিকাগুলোর পাশাপাশি যেটা হচ্ছে যে এক কথায় উত্তর দেওয়া আছে, এবং শর্ট কোশ্চেন দেওয়া আছে 7000-এর মতো। আমি আমি আমার মনে হয় যে বইটা এত সুন্দর করে করা আছে, বইটা এখনও আসে নাই, বইটা হয়তো 1 সপ্তাহের মধ্যে আসবে বইটা। আমি সাজেস্ট করব, আমি নর্মালি এভাবে বলি না যে এই বইটা কেনার কথা বলি না, আমি বলি যে কোনোটা দেখে কেনো, বাট আমি সাজেস্ট করবো যে এই বইটা অবশ্যই কেনার জন্য। এটা হচ্ছে যে বিজ্ঞান বোর্ড বই সংকলন, বইটার নাম হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান, BCS দৈনন্দিন বিজ্ঞান বোর্ড বই সংকলন। এই বইটা 1 সপ্তাহের মধ্যে বাজারে আসবে। আমার মনে হয় যে এটা একটা খুব ভালো একটা বই হবে। এই বইটা হচ্ছে যে এখান থেকে 7000 প্রশ্ন প্লাস যে টিকাগুলো থাকবে, এই টিকাগুলো পড়লে রিটেন প্রিলি দুটোই কভার হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে আমার মনে হয় প্রশ্ন মিস হবে না। অল্প পড়া, একেবারেই ছোট একটা বই, বাট যেটা হচ্ছে যে এই বইটা সব প্রশ্ন, গুরুত্বপূর্ণ বিজ্ঞানের সব প্রশ্ন ওখানে থাকবে। সো এই বইটা আমি সাজেস্ট করব। আর যদি কারো কাছে এই বইটা কেনা সম্ভব না হয়, তাহলে তাকে যেটা করতে হবে যে 8-এর এবং 9-10-এর যে সাধারণ বিজ্ঞান বইটা আছে, এই বিজ্ঞান দুটো বই কিনতে হবে, বোর্ড বই দুটো কিনতে হবে। আর যদি বোর্ড বই কারো কাছে না কিনে এই বইটা কিনতে চায়, তাহলে এই বইটা 1 সপ্তাহের মধ্যে 25 তারিখ 26 তারিখে বইটা হয়তো মার্কেটে আসবে, তখন বইটা কিনে নিলে আমার মনে হয় যে লস হবে না। আর একটা বই কিনতে খুব বেশি টাকা যায় তা না, এটা কাজে লাগবে। এটা গেল সায়েন্স নিয়ে। সায়েন্স থেকে আরেকটা কাজ করে নিতে হবে, যদি কারো সম্ভব হয় যে আমি এর থেকে আরও এক্সট্রা কিছু পড়বো, তাহলে সে যেন একটা গাইড বই পাশাপাশি কিনে ফেলে, যে কোনো একটা গাইড বই, এটা MP3 বা প্রফেসর্সের একটা গাইড বই বা যে কারো একটা গাইড বই কিনে ফেললেই হয়ে যাবে। এই গেল সায়েন্সের, আচ্ছা, ডেইলি সায়েন্স থেকে। আর 6 নাম্বার হচ্ছে মানসিক দক্ষতা। মানসিক দক্ষতা থেকে আমি বলবো যে মানসিক দক্ষতা থেকে এখন এই মুহূর্তে এক্সট্রা কোনো বইটই না পড়ে আমি যেটা বলি যে একটা গাইড বই এটা কিনে ফেলো, একটা গাইড বই কিনে ফেলো। এটা MP3 বা যে কোনো একটা প্রকাশনীর, প্রফেসর্সের বা অ্যাসুরেন্সের যে কোনো একটা গাইড বই, সব গাইড বই ভালো, সব বই ভালো, যে কোনো একটা কিনলেই হবে। বইগুলো কিনতে হয় যেটা সাইজটা একটু ছোটো, বেশি যেন বড় না হয়, বেশি ইনফরমেশন মনে রাখা যায় না, ওকে। তাহলে ওইখান থেকে একটা গাইড বই এটা কিনে ফেললেই হবে, একটা গাইড বই যথেষ্ট। আর বাকি পড়াগুলো তো আমি যেখান থেকে পড়তে বলবো সেখান থেকে পড়লেই কাজে লাগবে। এগুলো মেন্টাল অ্যাবিলিটি। আর 7 নাম্বার হচ্ছে ICT। ICTর জন্য আমি আগেও বলছি যেটা, সেটা হচ্ছে যে ওই যে উচ্চ মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, প্রকৌশলী মুজিবুর রহমানের এই বইটা লাগবে। ওই বইটা তো আমার মনে হয় অনেকেই কেনা আছে, যদি কেনা না থাকে তাহলে ওইটা কিনে নিও, যে উচ্চ মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, এই বইটা। পাশাপাশি ওই বইটা, যেহেতু আমরা এবার প্রিলিতে কোনোভাবে ফেল করব না, সো আমরা কোনো রিস্ক নিব না, এই জন্য এর পাশাপাশি একটা গাইড বই আমরা কিনবো। এই গাইড বইয়ের মধ্যে থেকে যথারীতি যে কোনো প্রকাশনীর দেখে নিজে বুঝে একটা গাইড বই কিনতে হবে। আমার সাজেশন হচ্ছে যে ভালো কোনো প্রকাশনী থেকে দেখে একটা ICT একটা গাইড বই কিনে ফেলবে। MP3 হতে পারে। বই নিয়ে কোনো প্রকার, মানে বিশেষ করে গাইড বই নিয়ে যে ওই প্রকাশনী নেই ওই প্রকাশনী এরকম ওরিড হওয়ার দরকার নাই, সব বই ভালো, একটা বই কিনলেই, বাট ওই প্রকাশনীগুলো যেন ভালো থাকে এরকম দেখে একটা বই কিনে ফেলবা, তাহলেই হয়ে যাবে। সো এই গেল অবস্থা 7 ICT। তারপর হচ্ছে ভূগোল থেকে দুটো বইয়ের কথা বলবো। একটা হচ্ছে যে মাধ্যমিক ভূগোল, যেটা 9-10-এর যে বোর্ড বই যেটা থাকে, এই ভূগোল বইটা। আর একটা হচ্ছে একটা গাইড বই হচ্ছে যে খুব চিকন গাইড বই আছে, MP3 গাইড বই একটা নিলেই হবে, একটা গাইড বই লাগবে। আচ্ছা, 9 নাম্বার হচ্ছে যে নৈতিকতা থেকে আমাদের যে ওই যে বোর্ড বই যেটা কথা বলছিলাম, যে উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন, এই বইটা লাগবে। নবম দশম শ্রেণীর, একাদশ দ্বাদশ শ্রেণীরও আছে।
আর সেটা হচ্ছে যে একাদশ দ্বাদশ শ্রেণীর যে বইটা সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরিণতি সুশাসন। এটা হচ্ছে যে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটো আছে, দুটোই কিনে ফেললে ভালো হবে। এইটা বই লাগবে। পাশাপাশি নৈতিকতা সুশাসন থেকে এই গাইড বই কিন্তু খুব চিকন একটা গাইড বই আছে বাজারে, খুবই কম, ছোট্ট একটা বই। তো আমার মনে হয় যে এমনিতে নৈতিকতা সুশাসন থেকে খুব বেশি পড়ার মতো কিছু নাই, বাট যে জায়গাগুলো মুখস্থ করলে হয় ওই জায়গাগুলো MP3 থেকে কিনলেও হবে বা অন্য একটা প্রকাশন দিয়ে, চিকন যেহেতু বই একটা বই কেনা যেতে পারে, বেশি দামও হবে হয়তো হবে না। সো একটা গাইড বই থাকবে, আর ওই যে বললাম উচ্চ মাধ্যমিক পরিণতি সুশাসন এই বইটা থাকবে। আর লাস্ট হচ্ছে 10 হচ্ছে ইংরেজি থেকে। আমি তোমাদের জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে যে একটা বই আমি লিখছি, বাট এটা হয়তো 41তম দিতে পারবো না আমি। বইটা আমার মনে হয় আমি আগে বইটা খুবই ভালো হবে, এই জন্যই ভালো হবে যে এখানে প্রচুর প্রশ্ন, ইংরেজি প্রশ্ন, সেই প্রশ্নগুলোর একদম ব্যাখ্যা সহ উত্তর করা আছে, কেন উত্তর হলো সেটার উত্তর দেওয়া আছে, বাকি 3টা কেন হয়নি এই ব্যাখ্যাও দেওয়া আছে। বইটি লেখার কাজ চলছে, এই বইটি তোমরা যখন পাবা আমার মনে হয় যে এটা বেস্ট অপশন হবে, এই বইটা খুবই ভালো কাজে লাগবে। আর যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত তোমরা অ্যাসুরেন্স প্রকাশনী একটা বই নেবা, একটা গাইড বই, ইংরেজির জন্য একটা গাইড বই, অ্যাসুরেন্স প্রকাশনীর জন্য একটা গাইড বই, প্রকাশনী গাইড বই। কারণ অ্যাসুরেন্স প্রকাশনী আমি যতটুকু দেখলাম যে বইটার একদম পিএইচসি সিলেবাস অনুযায়ী লেখা, এই ক্ষেত্রে বোধহয় এটা এই মুহূর্তে এটার দরকার আছে, কাজে লাগবে। আর নাম্বার 2 হচ্ছে যে আমার যে জব ইংলিশ যে লিটারেচার, এই বইটার কথা আমি সাজেস্ট করব, বাট এটা চয়েস আপ টু ইউ। তোমরা এটা কিনতেও পারো, নাও পারো, অন্যান্য বাজারে যত বই আছে সেগুলোর সাথে মিলাবা। সাহিত্য, ইংলিশ সাহিত্যের জন্য জব ইংলিশ লিটারেচারই কিনতে হবে এর কোনো মানে নাই। আমার বই আমি একটু অ্যাড দিয়ে দিচ্ছি, বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি, তো এটা তোমাদের ব্যাপার। বইটা এটা আমারটা যেটা আছে সেটা সাথে নেবা, নিয়ে বাকি বাজারের বইগুলো সাথে নেবা, নিয়ে কম্পেয়ার করে দেখবা যে কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগে সেটা বই কিনে নিলেই হবে। এটা গেল টোটাল বইয়ের যে তালিকা সেটা। সো বইয়ের তালিকা শেষ হওয়ার পরে এখন আমাদের একটু প্ল্যানিং আসা যাবে। আর আমি একটু দেখি যে এখানে আমাদের কে কে আছে। ওকে, এই বইয়ের তালিকা থেকে কারো কোনো কমেন্ট আছে কিনা? জাস্ট 1 মিনিট পরে আমি আবার কথা শুরু করব, কোনো কমেন্ট থাকলে বলতে পারো। আবুল বাসার বলছে রংপুর থেকে, কি বলছে যে 41st সার্কুলার কবে হতে পারে? ওই সার্কুলার নিয়ে প্রথমে বলছি, এই ভিডিওটা প্রথমে দেখে নিবা, তাহলে হবে। সার্কুলারটার ব্যাপারে আসলে এক্স্যাক্ট তো বলা যাবে না, বাট ধরে নেওয়া হচ্ছে যে এই বছরেই সার্কুলার হবে। আচ্ছা, এবার সেকেন্ড ফেজে হচ্ছে যে এই বইগুলো আমরা কিভাবে পড়ব বা বইগুলো আমরা কিভাবে কভার করব। আমাদের সময় আছে 7 মাস থেকে 8 মাস পরীক্ষা শুরু পর্যন্ত। আমরা হয়তো 42তম বিশেষ যখন দিব তখন আমাদের স্ট্র্যাটেজি আবার চেঞ্জ হবে, তখন নতুন কৌশলে আমরা আগাবো। এখন 41তম যেটা সামনে আছে এটার জন্য একটা কৌশল করব, যে কৌশল নিয়ে আমরা পড়লে 41তমটা আমাদের মিস হবে না। তাহলে তোমাদের আমি আগেও বলছি যে সেটা হচ্ছে যে এই বিসিএসের ক্ষেত্রে যেটা করতে হয় যে শুধু পড়লেই হয় তা না, পড়ার পাশাপাশি প্রচুর এক্সাম দিতে হয়, অনেক পরীক্ষা দিতে হয়, সে পরীক্ষাটাও জরুরি। আচ্ছা, আর এই বইগুলোর পাশাপাশি যেটা আরেকটা বইয়ের কথা তো আমি বলি নাই, ওটাও দরকারি বই। সেটা হচ্ছে যে আমার যে বইটা, যেটা হচ্ছে যে বিসিএস সাজেশন নামে যে 22,500 প্রশ্নের যে বইটা, এটা মার্কেটে চলে আসছে। এই 22,500 যে বইটা, এটা অবশ্যই লাগবে। এটা এই জন্যই লাগবে যারা আগের বার বিসিএস দিয়েছো তাদের জন্য লাগবে, এটা রিভিশনের জন্য এটা খুবই জরুরি। বইটা রিভিশনের জন্য পারফেক্ট একটা বই আমি বলবো। 22,500 প্রশ্ন, এটা হিউজ প্রশ্ন। এতগুলো প্রশ্ন যদি ডিসিপ্লিন হইতে পড়া যায়, মনে রাখা যায়, আমার মনে হয় যে 22,500 প্রশ্ন এটা অনেক কার্যকর একটা ভূমিকা রাখবে, খুবই কার্যকর হবে। সো বা আমার মনে হয় যে এই বইটা তোমাদের হাতে অনেকেই হয়তো পাবে না, কারণ খুবই কম প্রকাশ করা হয়েছে, খুবই কম, একদিনেই শেষ। তো এটা হচ্ছে যে আগামীকাল আরও কিছু আসবে, আসলে আমি চেষ্টা করব যে যাতে করে সবাই যেন পায় বইটা, চেষ্টা করব। আর সেক্ষেত্রে ওই বইটা হচ্ছে 22,500 প্রশ্ন, কীভাবে পড়বা সেটারও একটা রুটিন করে আমি বলে দেবো, যদি তোমাদের এটা পড়ার ইচ্ছা থাকে বা পড়তে চাও। এখন 22,500 যে বইটা আছে সেই বইটার মধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে পরীক্ষার প্রশ্নগুলো সেগুলো, তারপরে তোমার বিসিএসের প্রশ্ন, তারপরে নন ক্যাডার পরীক্ষার প্রশ্ন, তারপরে জুডিশিয়ারি প্রশ্ন, প্রাইমারি পরীক্ষার প্রশ্ন, নিবন্ধনের প্রশ্ন এবং বোর্ড বই থেকে বাছাই করা প্রশ্ন, এই সবগুলো প্রশ্ন মিলে এই 22,500 প্রশ্ন। আমার মনে হয় বই এই প্রশ্নগুলো খুবই কার্যকর ভূমিকা পালন করবে। আচ্ছা, এইবার আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে
সেকেন্ড ফেজে আমরা চলে আসি যে আমরা এখন এই বইগুলো কীভাবে পড়ব। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে যদি এখানে আমরা যারা লাইভে আসি বা লাইভ থেকে যারা পরবর্তী সময় ভিডিওটা দেখব, আমি ভিডিওটা রেখে দিব, তোমরা যদি পরে দেখো তাহলে থাকবে, একদিন দুদিন হয়তো ভিডিওটা থাকবে। সেক্ষেত্রে যেটা হয় যে প্রতি সপ্তাহে এই যে 22টার মতো বই বললাম, এই বইগুলোর মধ্যে থেকে খুব অল্প বইয়ের কথা বলছি যেগুলো ভারী বই, বাকি সবগুলো কিন্তু ছোটো ছোটো বই যেগুলো খুব বেশি কঠিন হবে না পড়াটা। তো তোমাদের কাজ হচ্ছে যে এইখান থেকে আমি প্রতি সপ্তাহে বৃহস্পতি শুক্র শনি এই 3 দিনে যে কোনো একদিন আমি লাইভে আসবো। প্রতি সপ্তাহে 3 দিনের মধ্যে আমার সুবিধা অনুযায়ী হতে হবে, কারণ দেখা গেলো আমি যদি বৃহস্পতি বেশি বিজি থাকি হয়তো শুক্রবারে আসবো, শুক্রবারে বিজি থাকলে শনিবারে আসবো, 3 দিনের মধ্যে একদিন আমি লাইভ করবই। সো প্রতি সপ্তাহে একদিন যে লাইভটা নিব, ওই লাইভের মধ্যে পরের 7 দিনের জন্য একটা হোম অ্যাসাইনমেন্ট থাকবে। সেই হোম অ্যাসাইনমেন্টের মধ্যে এক সপ্তাহের মধ্যে একটা বই থাকবে। তারপরে আমার যে বিসিএস সাজেশন যে প্রশ্নগুলো আছে সেখান থেকে 1000 বা 1200 বা 1500 প্রশ্ন পড়া দেওয়া থাকবে, সেই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। পাশাপাশি এই যে ম্যাপ যে আছে, এই ম্যাপ থেকে পড়া দেওয়া থাকবে, প্রতি সপ্তাহে ম্যাপের পড়া থাকবে, প্রতি সপ্তাহেই থাকবে ম্যাপ পড়া। তারপরে একটা করে বই থাকবে এক সপ্তাহের জন্য। আর আমার যে সাজেশন বইটা আছে ওই সাজেশন বইটা থেকেও 1000 থেকে 1500 প্রশ্ন অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে। এখন আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে 3টা পড়া দেবে এক সপ্তাহের মধ্যে, একটা বই, ম্যাপের কিছু অংশ, আর হচ্ছে আমার যে সাজেশন বইটা, সেখান থেকে 1200-1500 প্রশ্ন আমাকে উত্তর দিতে হবে যে তোমাদের এই 3টা জিনিস 7 দিনের মধ্যে পড়া সম্ভব কি সম্ভব না। জাস্ট এখন উত্তরটা দিতে হবে, বিকজ এটা আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না, বাট আমাকে এটা রিপ্লাই করলে আমি সেই অনুযায়ী এটা চিন্তা করব। আর সেক্ষেত্রে যদি বিকল্প কোনো থাকে সেটাও তোমরা জানাতে পারো। বাট এই কাজটা করতে গেলে 3টা জিনিস যদি পড়তে চাও তাহলে প্রতিদিন তোমাদেরকে যেটা করতে হবে যে ন্যূনতম 6 ঘন্টা তো পড়তেই হবে, 6 থেকে 12 ঘন্টা পড়তে হবে প্রতিদিন। 6 থেকে 12 ঘন্টা যদি পড়াশোনা করা যায় ডেইলি, আর পড়ার ক্ষেত্রে যেটা আমি আগেও বলছি যে পড়ার গ্যাপ দেওয়া যাবে না, যে একদিন পড়লাম 3 দিন নাই, এরকম যেন না হয়, প্রতিদিনই পড়তে হবে। তো 6 থেকে 12 ঘন্টা পড়তে হবে। এই 6 থেকে 12 ঘন্টা পড়া মানসিকতা থাকলে তাহলে এই যে আমি 7 দিনের যে প্রতি সপ্তাহে একবার করে লাইভ আসবো, এসে যে পড়াগুলো দিব এই পড়াগুলো তোমরা পারবা। ওকে, এখন আমি জানতে চাচ্ছি যে এইটা ঠিক আছে কিনা। অর্থাৎ 3টা জিনিস, একটা বই থাকবে, তারপরে এই ম্যাপের একটা অংশ পড়া থাকবে প্রতি সপ্তাহে, আর হচ্ছে আমার যে সাজেশন বইটা আছে বিসিএস সাজেশনস 22,500 প্রশ্ন, ওই 22,500 প্রশ্ন থেকে 1000-1500 করে বিভিন্ন সাবজেক্টের প্রশ্ন পড়াতে থাকবে। ওকে, জাহিদ বলছে পসিবল। আমি আর একটু দেখতে পাচ্ছি, ইয়েস উই ক্যান এভরি উইক প্ল্যান। থ্যাংক ইউ। রবিউল বলছে পসিবল স্যার। আচ্ছা, এটা পসিবল খালি মুখের কথা বললে হবে না, ভেবেচিন্তে বলতে হবে যে আসলেই পসিবল কিনা। দেখা গেলো যে পসিবল, কিন্তু একদিন পরে খবর নাই, পড়া তো হয়নি, আমি তো আর দেখতে যাবো যে পড়লো কি পড়লো না, ব্যাস কি যে আমার কষ্টগুলো কি এলে অনর্থক হয়ে যাবে। ইনশাল্লাহ পারবে। সাজ্জাতুল ইসলাম শাওন বলছে ইনশাল্লাহ। সাবরিনা নূর বলছে পসিবল স্যার। গুড, এই তো, হ্যাঁ, সাহস আছে। তো এটা কিন্তু পড়তে গেলে 6 আওয়ার্স অ্যাটলিস্ট প্রতিদিন পড়তে হবে, 6 ঘন্টা কমপক্ষে। আর এটা 12 ঘন্টা 13 ঘন্টা পড়লে সবচেয়ে ভালো হয়। 1 বছর কষ্ট করলে সারা জীবন ভালো থাকা যাবে। আর এর পাশাপাশি তো অন্য সাবজেক্ট পড়া দিবই, ঠিক আছে। এটা পাশাপাশি যেমন রিটেনের কিছু কাজ মাঝখানে ঢুকিয়ে দিব, সেটা ভিন্ন জিনিস। তো যাই হোক, এটা থাকলো আপাতত ডিসিশন। সেটা হচ্ছে যে আর সেই অনুযায়ী আজকে থেকেই পড়া শুরু। প্রথম সপ্তাহে যে পড়াটা দিব এইটার মেয়াদ থাকবে নেক্সট থার্সডে পর্যন্ত। অর্থাৎ আজকে হচ্ছে কি সোমবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, অর্থাৎ প্রায় 10 দিন সময় থাকবে হাতে পরের পড়াটা দেওয়ার জন্য। এটা হচ্ছে যে আজকে থেকে পরের লাইভটা হবে, মানে এই 41st বিসিএসের জন্য পরের লাইভটা হবে নেক্সট থার্সডে। অর্থাৎ নেক্সট থার্সডে কয় তারিখ হয় ঠিক আমার এই মুহূর্তে জানা নাই। অর্থাৎ এইটা হচ্ছে এই বৃহস্পতিবারে পরের বৃহস্পতিবার হবে নেক্সট লাইভ। তখন আমরা সেকেন্ড উইকের পড়া দেবো। আজকে দিব এই সপ্তাহের পড়া, অর্থাৎ এই 10 দিনে পড়া দিব আজকে। এটা অবশ্যই পড়তে হবে এবং পরে আমরা দেখব যে পরের সপ্তাহে কী হয়। আরেকটা নিউজ আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রতি 4 সপ্তাহ পর, অর্থাৎ 4 সপ্তাহ পড়াটা দেওয়ার পর আমরা মাসে 1 দিন করে অনলাইনে পরীক্ষা নিব।
মাসে একদিন অনলাইন পরীক্ষা, এটা 100 নম্বর পরীক্ষা হতে পারে, এটা 200 নম্বর পরীক্ষা হতে পারে। অর্থাৎ 4 সপ্তাহে যে সাবজেক্টগুলো আমরা মানে পড়লাম, যে অ্যাসাইনমেন্টগুলো আমি দিব 4 সপ্তাহে, 4 সপ্তাহের টোটাল অ্যাসাইনমেন্টের উপরে 100 নম্বর বা 200 নম্বরের মধ্যে অনলাইন একটা পরীক্ষা হবে মাস শেষে, অর্থাৎ 4 সপ্তাহ পরে একটা পরীক্ষা হবে। আমরা ওই পরীক্ষায় যখন অ্যাটেন্ড করব তখন সেক্ষেত্রে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে। সেই পরীক্ষাটা হচ্ছে আমরা গতবার যেভাবে দিয়েছিলাম, অনলাইনে পরীক্ষাটা একদম অনলাইনে 4টা অপশন আসবে, সেই অপশনটা পূরণ করতে হবে। এই ক্ষেত্রে যেটা সবচেয়ে মুশকিল ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে এই পরীক্ষাটা আমার পক্ষে নেওয়াটা সম্ভব হয় না। এখানে আমার হেল্প নিতে হয়, একজন কম্পিউটার অপারেটর হেল্প নিতে হয়, যে তার যেটা হয় যে সেখানে তাকে প্রশ্নটা অনলাইনে পুরোটা লিখতে হয়। একজন এক্সাম কন্ট্রোলারকে হেল্প নিতে হয়, যে তাকে প্রশ্নটা করতে হয়, এবং এটা খুব জটিল একটা প্রক্রিয়া, খুব কঠিনভাবে পরীক্ষাটা নিতে হয়, এটা বেশ কষ্টসাধ্য। আমি গতবার এটা শুরু করে একটা হাম্মকের মধ্যে হয়ে গেছিলাম, যে এটা শেষ করতে পারি না, এমন অবস্থা যে এটা নেয়ার জন্য দেখা যায় যে কম্পিউটারে যে কাজ করে ওকে রাত 10টা-11টা পর্যন্ত এটা জেগে থাকতে হয় এবং ওটা নিয়ে পড়ে থাকতে হয়। সো এই জন্য যেটা হয় যে মাস শেষে আমরা যে পরীক্ষাটা নিব, আমরা খুব ভালো হয় এটা আমরা জানিয়ে দিব, আমরা প্রতিটা পরীক্ষার জন্য 20 টাকা 30 টাকা করে যদি আমরা এটা দেই, তাহলে যেটা হয় যে আমাদের ওই কম্পিউটারে যারা কাজ করবে তাদেরকে আমরা এটা অনারিয়াম দিতে পারবো। তাহলে হবে কি যে এই ওদেরকে যদি আমরা এটা অনারিয়াম দিই, তাহলে একজন প্রশ্ন তৈরি করে দিবে, আর কম্পিউটারে যারা লিখবে তাদেরকে আমরা ওই একদিনের জন্য যেই টাকাটাই উঠুক সেটা আমরা তাকে দিতে পারবো। তাহলে হচ্ছে কি যে এই কাজটা বা প্রতি মাসে এই কাজটা ভালো হবে, অথবা এটা আমি নিজেও বিয়ার করতে পারবো। কিন্তু আমি চাচ্ছিলাম যে যারা এইটা কাজটা করবে তাদের ঘাড়ে চাপিয়ে দিতে, কারণ নিজের খরচে নিজে পরীক্ষা দিলে এই পড়াটা আরও বেশি কার্যকর হবে এবং মনোযোগটা বেশি থাকবে। তো 10 টাকা 20 টাকা করে তো এটা দেওয়া যায়, কিন্তু এটা দেওয়ার প্রসেসটাই তো মুশকিল, মানে দেওয়াটাই টাফ হয়ে যাবে। যাই হোক, সেটা আমি পরে দেখব, পরীক্ষাটা শুরু করি, আমরা একটা পরীক্ষা নিয়ে দেখি কেমন হয়। তো মাস শেষে 4টার ইয়ার উপরে একটা পরীক্ষা হবে। খুব ভালো হতো যদি প্রতি সপ্তাহে পরীক্ষা নেওয়া যেত, প্রতি সপ্তাহে একটা করে পরীক্ষা নিতে পারলে খুব ভালো হতো, কিন্তু এই কাজটা অত্যন্ত ডিফিকাল্ট একটা কাজ, মানে কষ্টসাধ্য প্লাস ব্যয় সাধ্য দুটো মিলে বেশ জটিল একটা কাজ। এই জন্য আমি চাচ্ছি যে প্রতি মাসে নেওয়ার জন্য, ফিউচারে যদি সুযোগ হয় কখনো যে প্রতি সপ্তাহে পরীক্ষাটা নেওয়া যায় কিনা, আমি এটা মাথায় রাখবো। আচ্ছা, এবার আমি আসি যে এই সপ্তাহের অর্থাৎ 10 দিনের যে পড়াটা, সেই পড়াটা দিচ্ছি। এই পড়াটা অবশ্যই সিরিয়াসলি নিতে হবে, আর কোনো না কোনোভাবে এটা আমি টেস্ট করব যে এই পড়াটা কারা কারা পড়ছে, কারা কারা পড়ছে না। যদি দেখি যে এই পড়াটা টোটালি পড়ছে না, কিন্তু সে গ্রুপে আছে এবং কি বলে যে কাজটা টোটালি করে ফাঁকি দিচ্ছে, এরকম যদি আমরা কাউকে বুঝতে পারি, তাহলে তাকে আমরা গ্রুপ থেকে সরিয়ে দিব। কোনো মন খারাপ করা যাবে না, পারলে আমরা ব্লক করে দিব তাকে, যাতে সে আর আমাদের এটা না দেখতে পারে। সো এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমরা এই জায়গায় কিন্তু খুবই স্ট্রিক্ট থাকবো। সেটা হচ্ছে যে যদি এই পড়াগুলো যেগুলো দেওয়া হয় টোটালি টাচ করবে না, এই জিনিসটা পড়বে না বা বলতে পারবে না, তাকে কিন্তু আমরা এখান থেকে ওমিট করে দেবো। যাই হোক, আমি পড়াটা দিচ্ছি। এই পড়াটা হচ্ছে যে নেক্সট থার্সডে পর্যন্ত, এই বৃহস্পতিবার না, এইটার পরের যে বৃহস্পতিবার থাকবে সেই বৃহস্পতিবার পর্যন্ত, অর্থাৎ 10 দিন সময়ের জন্য পড়াটা থাকবে। নাম্বার 1 যে পড়াটা থাকবে, একটা হচ্ছে সকল বিসিএসের প্রশ্ন। 1 নাম্বার, সকল বিসিএস পরীক্ষার যত প্রশ্ন ছিল, যেই তথ্যগুলো অবসোলিউট হয়ে গেছে সেটা বাদ দিয়ে যত প্রশ্ন ছিল 1। 2 নাম্বার হচ্ছে ম্যাপ থেকে। প্রথম ম্যাপটা আমরা ধরবো আন্তর্জাতিক ম্যাপটা ধরবো। আন্তর্জাতিক ম্যাপ থেকে আমরা সাধারণত ম্যাপ থেকে আমরা কী পড়বো সেটা নিয়ে আমি আলাদা ম্যাপের উপরে একটা চেষ্টা করবো একটা লাইভ নেওয়ার জন্য। নর্মালি আমরা ম্যাপ থেকে, যেমন যদি আমরা আন্তর্জাতিক ম্যাপটা হয়, তাহলে আমরা এটা আন্তর্জাতিকের যেটা হয় যে মহাদেশ, দেশ, তারপরে রাজধানী, তারপরে হচ্ছে সমুদ্র, নদী, তারপরে খাল, বিল, প্রণালী, চুক্তি, যুদ্ধ, তারপরে গুরুত্বপূর্ণ স্থান, এই জায়গাগুলো ম্যাপ থেকে কিন্তু আমরা অবশ্যই জানতে পারি। বা বিভিন্ন লাইনগুলো আছে, সেই লাইনগুলো, এগুলো ম্যাপ থেকে কিন্তু আমরা জানবো। এগুলো অবশ্যই ম্যাপ থেকে পড়তে হবে, আর ম্যাপটা খুব ভালো করে মনে রাখতে হবে। একদম মহাদেশ ভিত্তিক আমরা ম্যাপটা মনে রাখবো। সেটা আমি এই অ্যাসাইনমেন্টে পড়া দিব, যেভাবে সেটা বলে দিব। যেমন তাহলে আজকে পড়া থাকতেছে সকল বিশেষ পরীক্ষার প্রশ্ন, এটা আমার মনে হয় সবারই পড়া আছে, তারপরেও তোমরা আরেকবার পড়ে ফেলবা। 1, 2 নম্বর হচ্ছে ম্যাপ থেকে পড়া। ম্যাপ থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মহাদেশ ভিত্তিক, অর্থাৎ মহাদেশ এবং দেশ। আন্তর্জাতিক ম্যাপটা যদি আমরা দেখি যে টোটাল মহাদেশগুলো যেটা আছে, আমরা যদি দেখি যে এই যে এইটা দেখা যাচ্ছে যে ম্যাপটা উল্টা দেখা যাচ্ছে, এটা বুঝতে হবে উল্টা। এইটা আমার কাছে হচ্ছে যে এটা আমেরিকা মহাদেশ, এটা তোমাদের কাছে এটা উল্টা দেখা যাবে, তোমরা এটা ঠিক করে নিবা। এটা আমেরিকা মহাদেশ, আর এইটা হচ্ছে ইউরোপ মহাদেশ, মাঝখানে এই যে ইউরোপ। তারপরে যে এটা আফ্রিকা মহাদেশ, এই যে আফ্রিকা।
তারপরে এটা যে আমাদের এশিয়া, এটা এশিয়া, অস্ট্রেলিয়া, এই যে এখানে অস্ট্রেলিয়া। সো এই যে মহাদেশগুলো আছে, এটা কিন্তু মনে হচ্ছে মহাদেশের শুধু নামটা মনে রাখা তা না, এখানে যেটা করতে হবে যে মহাদেশগুলো কোন দিকে কোনটা আছে, কোন সমুদ্রের পাশে কোন মহাদেশ আছে, তারপরে মহাদেশের ভিতরে কয়টা, একটা মহাদেশে কয়টা দেশ আছে, সেই দেশগুলোর নাম কি, এগুলো ম্যাপের মধ্যে আঙ্গুল দিয়ে ধরে ধরে পড়তে হবে যে কোন মহাদেশে কোন দেশ আছে। তাহলে আমরা যেন খুব দ্রুত বুঝতে পারি, বিকজ এই ম্যাপগুলো ভালো করে পড়তে হবে নানান কারণে। প্রিলিতে যেমন ভালো কাজে লাগবে, লিখিত পরীক্ষাতে ভালো কাজে লাগবে, এবং তোমার ভাইবা যখন তুমি দিবা, এই ভাইবাতেও তোমার এই ম্যাপটা কাজে লাগবে। আর ম্যাপ থেকে একটু মজা করে পড়া যেতে পারে। যেমন আমি যদি বলি যে প্রণালীগুলো পড়বা, সেই প্রণালীগুলো পড়ার সিস্টেম হচ্ছে এরকম, আমি একটু যদি দেখিয়ে দিই যে প্রণালীগুলো যেভাবে পড়ে। তো প্রণালীগুলোর ক্ষেত্রে মনে রাখবা যে এই যে একটা সাইড থেকে ধরবা যে প্রণালীগুলো কীভাবে পড়া যায়। যেমন আমি যদি বলি যে এই যে এখান থেকে আমি যে প্রণালী ধরি, এটা হচ্ছে ম্যাপটা, তো আমরা এখানে আমি একটা পেজের মধ্যে রেখেছি, যে কারণে ম্যাপটা সমান দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা তো জানি যে পৃথিবী গোল, তাহলে এইটা যদি আমরা র্যাপিং করি তাহলে এটা কী হবে যে এটা গোলটা এসে ওই পাশটা এই পাশটার সাথে মিলে যাবে। তাহলে যেটা হবে যে এখান থেকে আমরা দেখব যে এই যে আমেরিকা আছে, আমেরিকার পাশেই কিন্তু রাশিয়া, আমেরিকার পাশে রাশিয়া। তো আমেরিকা আমরা দেখছি যে অনেক দূরে, আর রাশিয়াটা আমাদের কাছে মনে হয় যে বোধহয় কাছেই আছে, কিন্তু রাশিয়াটা হচ্ছে যে এই রাশিয়ার যে শেষ প্রান্ত, এই যে শেষ প্রান্ত এবং আমেরিকার যে শেষ প্রান্ত, এই দুটো প্রান্তর মাঝখানে একটা প্রণালী আছে। তা আমরা যখন পড়বো প্রণালী, তখন খুব মজা করে পড়বো, এভাবে পড়বো যে একটা জায়গা থেকে আমরা যাত্রা করব, যে আমি যদি এখান থেকে যদি আমি যাত্রা শুরু করে দিই, তাহলে আমি কিভাবে যাব। যেমন আমি যদি আমেরিকার এখান থেকে শুরু করি যাত্রাটা, তাহলে এটা হচ্ছে আমেরিকার, এই যে পড়ার সময় সাগরটাও সহ পড়ে ফেলবো আমরা যখন পড়া দিব তখন। যেমন আমেরিকার পাশে হচ্ছে কি, এটা আলাস্কা। আলাস্কা এখন পড়ার সময় অনেক কিছু আসলে পড়া যায়, যে আলাস্কা, এই আলাস্কা কার কাছ থেকে কিনে নিয়েছে। আলাস্কা কিন্তু এটা রাশিয়ার কাছ থেকে আমেরিকা কিনে নিয়েছে, এদের রাশিয়ার পাশে একদম কিনে নিয়েছে। কত সালে? 1867 সালে। 1867 সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নিয়েছে আমেরিকা। সো আলাস্কা, আমেরিকার আলাস্কার পাশেই যে একটা প্রণালী আছে, এই প্রণালীটার নাম হচ্ছে বেরিং প্রণালী। তাহলে আমি জাস্ট একটু বলে দিচ্ছি যে বেরিং প্রণালী পড়ার সময় মনে রাখতে হবে যে এটা পৃথক করেছে আমেরিকাকে রাশিয়ার থেকে পৃথক করেছে, আবার দুটো সাগরকে যুক্ত করেছে। এই যে এই পাশে হচ্ছে এটা যে চুক্সি সাগর, এটা হচ্ছে উপরে হচ্ছে চুক্সি সাগর, আর নিচে হচ্ছে বেরিং সাগর। এটা তোমরা যখন বাসায় ম্যাপটা পড়বা তোমরা ভালো করে দেখে নিও, আমি জাস্ট একটা হিন্টস দিচ্ছি, হিন্টসটা বুঝে নিবা। এখান থেকে এই চুক্সি বেরিং প্রণালী থেকে বের হয়ে এইভাবে এসে দেখবা যে এখান দিয়ে আমরা ঢুকবো কি পানামা খাল দিয়ে। এখানে পানামা খাল আছে, পানামা খাল দিয়ে ঢুকে পানামা খাল যুক্ত করছে দুটো সাগর। এটা হচ্ছে কি ক্যারিবিয়ান সাগর, আর এপাশে হচ্ছে প্রশান্ত সাগর। প্রশান্ত সাগর বা আটলান্টিক মহাসাগর। আমরা যখন সাগর মহাসাগর দেখবো তখন এগুলো দেখতে পারবো। এই পানামা খাল দিয়ে ঢুকে আমরা এই পাশ দিয়ে ফ্লোরিডা প্রণালী আছে এখানে, আমেরিকার ফ্লোরিডা। আর তারপরে এদিকে আছে কিউবা। কিউবা এবং আমেরিকার দুটো মাঝখানে যে প্রণালীটা, কিউবা আর ফ্লোরিডা, আমেরিকার ফ্লোরিডা দুটো মাঝখানে যে প্রণালী, সেটাকে বলা হয় ফ্লোরিডা প্রণালী। এইভাবে আমরা ঘুরতে ঘুরতে এই যে হাডসন প্রণালী আছে, ডেভিস প্রণালী আছে, ডেনমার্ক প্রণালী আছে, তারপরে এই দিক থেকে ঘুরে ঘুরে আমরা এখানে আসবো ইংলিশ চ্যানেল দিয়ে চলে আসবো। ইংলিশ চ্যানেল আছে, এখানে ডোবার প্রণালী আছে। তারপর এখান থেকে এসে আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রণালী হচ্ছে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী হচ্ছে তোমার এই যে আফ্রিকার মরক্কো আর এই যে ইউরোপের স্পেন এবং আফ্রিকার মরক্কো, এই দুটোর মাঝখান দিয়ে যে প্রণালীটা গেল, সেই প্রণালীটার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। সো আমরা এখান থেকে জিব্রাল্টার প্রণালী কাকে যুক্ত করেছে? আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরকে যুক্ত করেছে। সো এইভাবে আমরা যদি ম্যাপ দেখে পড়ি তাহলে কিন্তু পড়াটা বেশি বেশি মনে থাকবে। তাহলে এখান থেকে ভূমধ্য সাগর থেকে এই যে লোহিত সাগর হয়ে, তারপরে যে সুয়েজ খাল হয়ে, বাবেল মানদেব, যে আমরা এই পাশ দিয়ে শ্রীলঙ্কা আর ভারতের মাঝখানে পক প্রণালী আছে, পক প্রণালী দিয়ে এই যে আমরা একটা জার্নি করব, এই জার্নির মতো করে যদি আমরা পড়ি তাহলে কিন্তু এই পড়াগুলো আমাদের ভালো বেশি মনে থাকবে। সো বন্ধুরা, আমরা ওটা আমি যখন পড়া দেবো তখন ওইভাবে পড়তে হবে। আর আপাতত যে এই যে মহাদেশগুলো পড়া দিলাম, তখন মহাদেশের মধ্যে যেমন আমি যদি বলি যে ইউরোপ মহাদেশের মধ্যে কয়টি দেশ আছে, কী কী দেশ আছে, এই যে পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, তারপরে হচ্ছে ডেনমার্ক, এগুলো হচ্ছে ইউরোপ মহাদেশের মধ্যে দেশগুলো আছে। তো যখন আমরা এই দেশগুলো পড়বো তখন দেশগুলো পড়ার সাথে সাথে দেশগুলোর রাজধানীর নামটা পড়ে ফেলবো, তারপরে দেশগুলো নিয়ে কোনো ইনফরমেশন আছে কিনা সেটা পড়ে ফেলবো। তাহলে এই যে জিনিসগুলো আমরা যদি এইভাবে দেশগুলো পড়ে ফেলি, তাহলে হবে কি যে এই পড়াটা আমরা যখন বই পুস্তকে পড়বো তার আগেই কিন্তু পড়াগুলো ভালো করে আমাদের কাজটা হয়ে যাবে। সো তোমাদের জন্য এই সপ্তাহের পড়া থাকবে সেটা হচ্ছে যে মহাদেশ এবং দেশ ম্যাপ থেকে, এটা খুব ভালো করে
যে কটা মহাদেশ আছে, যে কটা দেশ আছে, কতগুলো দেশ আছে, কোন দেশে কি সমস্যা এবং কোন দেশের রাজধানী কি, এগুলো সহ তোমরা এই সপ্তাহের মধ্যে পড়ে ফেলবা। নাম্বার 3 হচ্ছে যে সপ্তম শ্রেণীর যে গণিত বইটা আছে, সপ্তম শ্রেণীর গণিত বইটা থেকে আমরা শুরু করি। এই সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিত অংশ পুরোটাই। সো তোমাদের 10 দিনে যে পড়াটা থাকলো সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে যে সকল বিসিএস প্রশ্ন 1, 2 নম্বর হচ্ছে ম্যাপ থেকে মহাদেশ এবং দেশ, তারপরে 3 নম্বর হচ্ছে গণিত সপ্তম শ্রেণীর বীজগণিত অংশ, আর 4 নম্বর হচ্ছে যে আমার যে বিসিএস সাজেশনস বইটা আছে, এই বইটা হয়তো অনেকের কাছে নেই, যাদের কাছে নেই তাদের পড়ার দরকার নেই, যার কাছে আছে বইটা সে এই বইটা থেকে বিসিএস সাজেশন যে 22,500 প্রশ্ন সেখান থেকে বাংলা বিষয়ের 1 থেকে 1000 নাম্বার প্রশ্নটা পড়া থাকলো। বাংলা বিষয়ের ওখানে যে যত প্রশ্ন আছে, বাংলা বিষয়ে প্রায় 4,500 প্রশ্ন আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, প্রায় 5,000-এর মতো প্রশ্ন আছে, এগুলো বাছাই করার প্রশ্ন। ওখান থেকে 1000 প্রশ্ন পড়া থাকবে আগামী 10 দিনের জন্য। সো 4টা পড়া দিলাম, আমি আবারও বলি 4টা পড়ার কথা ভালো করে মনে রাখতে হবে। 1 নাম্বারটা হচ্ছে সকল বিশেষ পরীক্ষার প্রশ্ন, নাম্বার 2 হচ্ছে ম্যাপ থেকে মহাদেশ এবং দেশ, নাম্বার 3 হচ্ছে যে গণিত বোর্ড বই সপ্তম শ্রেণীর বীজগণিত অংশ, আর নাম্বার 4 হচ্ছে বিসিএসের যে আমার সাজেশন 22,500 প্রশ্নের সাজেশন বইটা আছে, যদি কারো কাছে থাকে সেখান থেকে বাংলা অংশ থেকে 1 থেকে 1000 প্রশ্ন। এটা হচ্ছে আগামী 10 দিনের পড়া। সো বন্ধুরা, নেক্সট উইকের পড়াটা দেওয়া হয়ে গেল। নেক্সট উইক মানে কিন্তু নেক্সট থার্সডে, মানে এই থার্সডের পরে থার্সডে সেই পর্যন্ত পড়াটা থাকবে। এর মাঝখানে আগামী শুক্রবারের দিন, এই শুক্রবারের দিন আমি মিরপুর শাখায় ক্লাস নিব। তো মিরপুর শাখায় ক্লাস নেওয়ার পরে সন্ধ্যার পরে আমাদের উম্মে হাবিবা ফারজানা, ওর সাথে একটা ভাইবা নিয়ে কথা বলবো যে ওর ভাইবাটা কেমন ছিল, আর ভাইবা নিয়ে আমিও কিছু টিপস দিব, 38-এর ভাইবা নিয়ে টিপস দিব। যারা 38 ভাইবা দিবে তাদেরকে বলবো যে ওই লাইভটা দেখার জন্য। আমি জানিয়ে দিব লাইভটা কখন হবে, জানিয়ে দিব। এটা হচ্ছে এই শুক্রবার সন্ধ্যা 7টা বা 8টা এরকম সময়ের মধ্যে আর কি এটা হবে, জানিয়ে দিব। এইটা গেল প্রথম সপ্তাহে পড়া। এখন সেকেন্ড আরেকটা জরুরি বিষয়ে কথা বলবো। এটা গেল বিশেষ পড়া নিয়ে কথা, আমরা এখান থেকে কিছুটা যদি প্রশ্ন থাকে আমি এটা করতে পারবো। সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছে, এটা খুবই জরুরি বিষয় যেটা আমি বলতে চাচ্ছি। যদি কারো ধৈর্য থাকে তাহলে তোমরা থাকবা, এখন আমার পড়া দেওয়া হয়ে গেছে। যদি আরও কিছু গল্প করতে চাও আমার সাথে তাহলে আমি বলবো যে এখন যে কথাগুলো বলবো এটাও জরুরি। সেটা হচ্ছে যে আমরা যারা বিশেষ পরীক্ষা অ্যাটেন্ড করি বা চাকরির জন্য পড়াশোনা করি বা আমরা পড়ালেখা শেষ করে যখন চাকরির জন্য চেষ্টা করি, সবার তো চাকরিটা হয় না। দেখা যায় যে ম্যাক্সিমামের চাকরিটা হয় না, বা আমরা অনেকেই বেকার থাকি, চাকরির বয়স শেষ হয়ে যায়, আমরা কষ্ট পাই। আমি যেটা মনে করি যে সেটা হচ্ছে যে আমরা এই চাকরি হলে ভালো, বিশেষ হলে তো খুবই ভালো, খুব ভালো জব সিকিউরিটি ভালো, সবই ঠিক আছে, কিন্তু আমরা স্টুডেন্ট লাইফ থেকেই নিজের ক্যারিয়ার নিয়ে কেন চিন্তা করি না, বা অন্য দিকে ক্যারিয়ারটা যেতে পারে এরকম কেন চিন্তা করি না, বা চাকরি হলেও পাশাপাশি কিছু করা যাবে না এরকম তো কোনো কথা নেই, বা স্টুডেন্ট লাইফের পাশাপাশি কিছু করা যাবে না এরকম তো কিছু নেই। সো সেক্ষেত্রে কী করা যায় সেটা নিয়ে যেটা হচ্ছে যে আমি আজকেও একজনের সাথে কথা বলছি যিনি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস নিয়ে কথা বলে। আমি ওনাকে রিকোয়েস্ট করেছি যে উনি যেন আমার সাথে একটা লাইভ করে, যে লাইভটার মধ্যে থেকে কিভাবে একজন স্টুডেন্ট লাইফেই বিজনেস করতে পারবে, বিজনেস শিখবে। তো সেটা নিয়ে কথা বলার জন্য সে এগ্রি করেছে। আমার নিজেরও কিছুটা জানা ব্যাপারটা আছে। তো সেই দুটো মিলে আমরা নেক্সট উইকের বা নেক্সট শুক্রবারের পরের শুক্রবার কোনো একটা দিন আমরা এর মধ্যে থেকে কোনো একদিন আমরা একটা লাইভের মধ্যে থাকবো। সেই লাইভের মধ্যে থেকে যারা আমরা স্টুডেন্ট আছি, যারা আমরা জব করি বা আমরা প্রাইভেট জব করি, জবের পাশাপাশি কী করে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের মধ্যে শিখতে হয়, বিজনেসটা কীভাবে শিখতে হয়, কীভাবে এক্সপোর্ট বিজনেসে ইনভলভ হওয়া যায়, কীভাবে একদম কম পুঁজি নিয়ে, টাকা পয়সা খুব কম থাকলেও কীভাবে একটা আলাদা বিজনেস ক্যারিয়ার করা যায়, এই বিষয়গুলো নিয়ে একজন এক্সপার্ট আমার সাথে থাকবে এবং সেই এক্সপার্টের সাথে আমি কথা বলবো। তোমরা যদি থাকো এখান থেকে তাহলে তোমরাও এখান থেকে আমার মনে হয় বেনিফিটেড হবা। পাশাপাশি যেটা হচ্ছে যে তোমাদের অন্য যে ইনফরমেশন যেগুলো আছে যে বিজনেস করতে গেলে কীরকম থাকে, বিজনেস রিস্ক কীরকম, সেই বিষয়গুলো নিয়ে কথা হবে। যদি তোমরা থাকতে চাও তাহলে এইটা অ্যারেঞ্জ করব, এতে করে আমার মনে হয় তোমাদের কাজে লাগবে। ওকে, সো আমি
কিছু মেসেজ দেখি, যদি তোমাদের এখান থেকে জরুরি কোনো মেসেজ থাকে উত্তর দিব। আজকের পড়া নিয়ে বলো, আজকের পড়াটা কেমন হলো বা এইটা ঠিক আছে কিনা। আর বিজনেস নিয়ে তো কারো কোনো আগ্রহ দেখি না। বিজনেস নিয়ে শুধু সবাই ক্যাডারই হতে চায়, কেউ বিজনেসম্যান হতে চায় না, সবাই ক্যাডার হতে চায়। হ্যাঁ, সবাই ক্যাডার। বিজনেস শিখতে হয়। বিজনেস শিখলে যেটা হয় যে আমি যেটা পার্সোনালি যেটা মনে করি, আমরা 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 বাংলাদেশে বা আমরা এই সাবকন্টিনেন্ট যারা থাকি, তাদের যে ব্যাপারটা ঘটে, যে আমি যে এই কথাটা বলি সেটা হচ্ছে যে একজন ইনকাম করে আর আমাদের কি হয় যে বাড়িতে বাকি 10জন বসে বসে সেই ইনকামটা ভোগ করি আমরা। সো এটা তো হওয়া উচিত না। যেটা হচ্ছে যে ইনকাম আমাদের প্রত্যেকেরই মাথা রাখা উচিত যে আমরা প্রত্যেকে ইনকাম করতে পারি। কেন বাবা মাকে এক্সট্রা প্রেশার দিতে হবে? কেন বাবা মার টাকাটা ছাড়া বাবা মা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, সেই টাকাগুলো যখন সে একটা কিছু করে তখন বাচ্চা কাচ্চাকে সেই জিনিসটা, তার সারা জীবন যে কষ্ট করে যে টাকাটা আর্ন করে বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করা, ইভেন বাচ্চাটা যখন অনার্স কমপ্লিট করে ফেলে মাস্টার্সে পড়ে তখনও তাকে টাকা দিতে হয়। সো আমি বলবো যে এটা কেন? যখন একটা ছেলে বা মেয়ে এসএসসি পাশ করে তখনই তো সে তখন থেকে তার স্বাবলম্বী হওয়া উচিত, তখন থেকে তার পড়াশোনার ফাঁকে ফাঁকে এক্সট্রা কিছু করা উচিত। আমরা যেটা করি যে আমরা সবাই মাস্টার্স পাস হতে চাই, আমরা সবাই বিশ্ববিদ্যালয়ে নাম করা সেই স্টুডেন্ট হতে চাই, আমরা কেউই নিজের ক্যারিয়ার চিন্তা করি না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে আমরা যেটা পড়ালেখা করি, ঢাকা ভার্সিটি পড়ি, আমরা জাহাঙ্গীরনগরে পড়ি বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি, এই যারা পড়ে আমি যখন ওদেরকে জিজ্ঞেস করি যে ফিউচারে কী হতে চায়, সে কি কোনো কী হবে, পুলিশ হবে না ম্যাজিস্ট্রেট হবে, কী হবে, সে বলতে পারে না যে কী হবে। তার মানে ফিউচারের কোনো প্ল্যানই নেই, জাস্ট পড়াশোনা করে যাচ্ছে, ফিউচারে কী হবে সে নিজেও জানে না। সো এইটা কেন হবে? এটা যাতে না হয় ওই জন্য একটা ক্যারিয়ারের বিষয়টা মাথায় রাখতে হবে। গুড, একজনে বলছে আই ওয়ান্ট টু বি এ বিজনেসম্যান। গুড, বিশেষটা হলে তো ভালো কথা, বিশেষ আমরা চেষ্টা করব। পাশাপাশি যেটা হচ্ছে যে কেন ইনকামটা মাথায় থাকবে না, ইনকামটা কেন আমি করবো না? একজন স্টুডেন্ট কেন ইনকাম করবে না? স্টুডেন্ট লাইফে সে একেবারেই মুখ থুবড়ে পড়ে থাকবে। আর একটা ব্যাপার হচ্ছে শুধু টিউশনি, জাস্ট কি যে টিউশনি ছাড়া মাথার মধ্যে আর কিছু নাই, এরকম কেন হবে? টিউশনি ভালো কথা, বাট আরও কেন ক্রিয়েটিভিটি থাকবে না? আমি আরও কেন চিন্তা করব না? আমি একটা জব করছি, জবের পাশাপাশি আমি আরও কিছু চিন্তা কেন করব না? এই জিনিসটা মাথা আমার কেন আসবে না? এটা একটা আমার বড় জিজ্ঞাসা। স্যার, বিজনেসম্যানের সোশ্যাল স্ট্যাটাস আর বিশেষ ক্যাডার সোশ্যাল স্ট্যাটাস কি সেম? কে যিনি বললো কথাটা, তো আমি এক্ষেত্রে ওকে বলবো, সেটা হচ্ছে যে সোশ্যাল স্ট্যাটাস অবশ্যই বিজনেসম্যানের থেকে বলা চলে যে বিশেষ ক্যাডারের বেশি। বাট এক্ষেত্রে আমি যদি ওই কথাটা যদি আরেকটু বড় করে বলি যে আমাদের বাংলাদেশেই যে বিজনেসম্যান যারা আছে, এরকম অনেক বিজনেসম্যান আছে যারা এখন আমাদের যে বিশেষ ক্যাডার আমরা যারা থাকি বা যারাই আমরা এই ক্যাডার চাকরি করি, আমাদের ক্ষেত্রে কী হয় যে আমরা মান্থলি একটা স্যালারি নেই, মাস শেষে সেই স্যালারিটা দিয়ে আমরা চলি। যে টাকাটা আমাদের দেওয়া হয় সেই টাকাটা দিয়ে আমরা বাড়ি ভাড়া দেই, সেই টাকা দিয়ে আমরা বাজার খরচ করি, ঈদে কেনাকাটা করি, আত্মীয় স্বজনকে সেই টাকাটা দেই। আর আমাদের মাস শেষে যেটা হয় যে এটা কিছুই থাকে না। বাট যারা বিজনেস করে পাশাপাশি, তাদের কি হয় যে তারা কিন্তু একজন বিশেষ ক্যাডারের থেকে ফাইন্যান্সিয়ালি অনেক বেশি ভালো থাকে যদি সে ভালো ক্যারিয়ার করতে পারে। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে বিশেষটাই যে আমার হবে এর গ্যারান্টিটা কী আছে, এর বা আমার যে কোনো একটা চাকরি হবে, এই চাকরি হওয়ার গ্যারান্টিটা কে দিবে? যদি না হয় তাহলে আমি কি করব? আমি কি বাবা মার বোঝা হয়ে থাকবো? আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা প্রায় সবাই গণহারে মাস্টার্স পাস করি, সবাই মাস্টার্স করে ফেলে। সবাই যদি আমরা মাস্টার্স করে ফেলি, সবাই যদি এরকম থাকি, তাহলে যেটা হয় মাস্টার্স পাস করার পরে আমাদের একটা সেলফ ইগো কাজ করে। সেলফ ইগোটা এমন থাকে যে মাস্টার্স পাস করার পরে এটা বাড়িতে যে কৃষিকাজ করতে কোনোভাবে ইচ্ছা হয় না। মানুষ কি বলবে যে কৃষিকাজ করলে? অথচ কৃষিকাজ কত একটা স্ট্যান্ডার্ড একটা কাজ, কত চমৎকার একটা কাজ, কত সম্মানজনক একটা কাজ, এই বিষয়টা আমরা শিক্ষিত হওয়ার পরেও চিন্তা করি না। আমরা শিক্ষিত হওয়ার পরেও আমরা কৃষিকাজের মধ্যে কোনটা আবাদ করলে বেশি লাভ হবে, এটা তো একজন কৃষকের থেকে একজন শিক্ষিত কৃষক যদি হয় তার বেশি ভালো জানার কথা।
কিন্তু আমরা এই শিক্ষাটা কী করি, যখন আমাদের চাকরি বয়স শেষ হয়ে যায় আমরা হতাশ হয়ে পড়ি। আমরা কী করি যে তখন এইখানে সেখানে ঘুরে বেড়াই বা ছোটোখাটো কোনো একটা জব করি বা কোনো রকম একটা জীবনযাপন করি। আমরা এটা চিন্তা করি না যে অন্য দিকেও ক্যারিয়ারটা করা যায়। সো আমি সেটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ পরবর্তী সময়, যদি তোমাদের আগ্রহ থাকে, কারণ এখানে তোমাদের আগ্রহটা হচ্ছে মুখ্য বিষয়। আমি একসময় নিজেও আমি বেকার ছিলাম, আমি বুঝি বিষয়টা কি, যে আমার যদি জব না হইতো তাহলে আমি কী করতাম, এরকম ব্যাপারটা ছিল। তো আমার যখন জব হয় না তখন কিন্তু আমি এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমার যখন নিজের বিশেষটা যখন হচ্ছিল না, আমি 3 টাইমস ভেবে দিয়ে যখন হচ্ছিল না, তখন যেটা হচ্ছে আমি নিজেই কিন্তু একটা কলেজ প্রতিষ্ঠা করে ফেলছি। অর্থাৎ আমার স্টুডেন্ট লাইফে আমি তখন ছোট, তখন আমি কলেজ প্রতিষ্ঠা করে ফেলছি। তো আমার যদি বিশেষ না হতো তাহলে আমি কী হতাম, যে আমি কলেজের ফাউন্ডার প্রিন্সিপাল ছিলাম। সো আমি কিন্তু এই কলেজটা খুব ভালোভাবে রান করতে পারতাম। এখন আমার এটা যেটা হচ্ছে যে আমার বিশেষ যদি নাও হতো আমার কোনো সমস্যা ছিল না, আমি আমার কলেজ নিয়ে আমি খুব সুখে থাকতাম, আমি খুব ভালো থাকতাম। সো আমি আমার নিজের ক্যারিয়ার বহু আগে ঠিক করে ফেলছি, যে আমার যদি বিশেষ নাও হয় আমি অল্টারনেটিভ অনেকগুলো ওয়ে আমার আছে। সো আমি একই রকম বলবো যে তোমাদের মাথায় এরকম একটা ব্যাপার থাকা উচিত, সবাই তো আর বিজ্ঞানী হবে না, সবাই তো গবেষক হবে না। সো ওই ক্ষেত্রে যেটা হচ্ছে, কেন পাশাপাশি পড়াশোনার পাশাপাশি কেন অন্য চিন্তা থাকতে পারে না, থাকতেই পারে, সেই বিষয়টা বলতে চাচ্ছি। ওকে, তাহলে আমরা এটা নিয়ে আর কথা এখন আর না বলি। যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু, যদি অনেকেই যুক্ত আছে, তোমরা ইচ্ছা করলে লাইভ থেকে যেতে পারো এখন। আর যদি কার কোনো কাজ না থাকে কিছুক্ষণ থাকতে পারো আমার সাথে। আর যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন করতে পারো। আমার যে মেইন কাজটা সেটা হয়ে গেছে, সেটা বলে দিয়েছি। অর্থাৎ আমি বইয়ের তালিকাটা দিয়েছি প্রথমে। 2 নম্বর হচ্ছে যে আমি নেক্সট 10 দিনের জন্য পড়া দিয়েছি। আর একটা কথা হচ্ছে যেটা বললাম, যে আমরা মান্থলি একটা পরীক্ষা নিব, অনলাইন পরীক্ষা নিব। আমি চেষ্টা করব পরীক্ষাটা তোমাদের জন্য যেন ভালো পরীক্ষা নেওয়া যায় অনলাইনে, সেটা চেষ্টা করব। আর একটা হচ্ছে যে তোমাদের যে 4টা বিষয় পড়া দিয়েছি নেক্সট 7-10 দিনের জন্য, এই পড়াটা ভালো করে পড়তে হবে। আমি যদি কোনো সিরিয়াস কোনো মেসেজ পাই আমি একটু উত্তর দিয়ে আমাদের লাইভটা ক্লোজ করে দিব, আর কয়েক মিনিট আমরা থেকেই বন্ধ করে দিব। ওকে, আমি একটু দেখতে পাচ্ছি যে যদি কারো কোনো মেসেজ থাকে। সূর্য প্রান্তিক কি বলছে, প্রথম প্রশ্নটাই দেখতেছি। স্যার প্লিজ টেল আস অ্যাবাউট ফাংশন অফ বিশেষ ইকোনমিক ক্যাডার, হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ দেম, what they are actually in the office. Actually they do the economic function of a ministry. Every ministry has an economic sector or development sector. With that development sector, economic cadre does the job of the development sector of that ministry, particular of that ministry, though that cadre or that economic cadre has been omitted. Now the economic cadre has been merged with admin cadre. কাজেই ইকোনমিক ক্যাডারের যে ব্যাপারটা আছে, ইকোনমিক ক্যাডারটার এবং অ্যাডমিন ক্যাডার দুটো মার্জ করে গেছে, যে কারণে নেক্সট বিশেষ থেকে হয়তো ইকোনমিক ক্যাডার আর থাকবে না। আচ্ছা, নিধি খান বলছে স্যার কোন প্রকাশনায় ম্যাপ কিনবো। আচ্ছা, কোন প্রকাশনায় ম্যাপ বলতে, এটা আসলে ম্যাপ বাজারে কতগুলো ম্যাপ আছে আমার জানা নাই। আমাকে এই ম্যাপটা সোহেল ভাই গিফট করছে। সোহেল ভাইয়ের একটা ম্যাপ আছে। সোহেল ভাই হচ্ছে উনিও ক্যাডার। এটা হচ্ছে যে জাহিদ সোহেল ওনার ম্যাপটা, বইটা। তো তোমরা এটা কিনতে পারো, জাহিদ সোহেল ভাইয়ের ম্যাপটা ভালো লাগছে আমার কাছে ম্যাপটা। ওকে, আর কিছু আছে কিনা দেখি। ভালো ভালো প্রশ্ন করতে সবাই, খুব সুন্দর কোশ্চেন। কি বলছে স্পানা, কঠিন নাম। স্যার জব ইংলিশ লিটারেচারের সেকেন্ড এডিশনালের কাজ কি হবে, কবে হবে? আর জব ইংলিশ লিটারেচারের সেকেন্ড এডিশনের কাজটা চলছে। এটা অল্প কিছুদিনের মধ্যে এটা চলে আসবে। সেকেন্ড এডিশনের কাজ একদম চেঞ্জ করে ফেলছি, বইয়ের পুরো স্টাইলটাই চেঞ্জ জব ইংলিশ লিটারেচারের। আর যাদের কাছে আগেরটা আছে ওটাও সমস্যা নেই, আগেরটাও ভালো, আগেরটাও পড়ে ফেলতে পারো। আচ্ছা, আর কি আছে? রিয়েল রয় বলছে বইয়ের তালিকাটা যদি আবার বলতেন। বইয়ের তালিকাটা আরেকবার বলতে পারবো না ভাই, সরি। আমি একদম শুরুতেই বলছি, তোমরা ভিডিওটা যখন দেখলেই এটা প্রথমে পাবা যে বইয়ের তালিকা যেটা বলছি, এই বইয়ের তালিকাটাই যে তোমার কিনতে হবে তাও না। তোমাদের যদি অন্য কোনো বই থাকে সেগুলো পড়ো, বাট আমি একটা আমার মতো করে এটা বলেছি। এটা তোমাদের ডিপেন্ড করবে যে তোমরা এটা মানবা কি মানবা না। কি বলছে
সূর্য প্রান্তে, স্যার আই এম প্যাশনেট অ্যাবাউট গিভিং সার্ভিস টু মাই কান্ট্রি, ভেরি গুড, বাট আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ফাংশন অফ ইচ ক্যাডার। আচ্ছা, তারপরে যাই দীপ্তদীপ, স্যার বইগুলোর লিস্ট কীভাবে পাবো? এখানে আছে বইগুলোর লিস্ট, এখানে দেয়া আছে। কি বলছে রাজীব দাস, বলছে ডিগ্রি করলে বিসিএস দেয়া যাবে? সুন্দর প্রশ্ন। হ্যাঁ, ডিগ্রি করে বিসিএস পরীক্ষা দেওয়া যাবে, কিন্তু সেক্ষেত্রে মাস্টার্স লাগবে। ডিগ্রি করার পরে মাস্টার্স লাগবে, মাস্টার্স করলে বিসিএস পরীক্ষা দিতে পারবে। আর ভুরি ভুরি ক্যাডার আছে যারা ডিগ্রি করে মাস্টার্স করে ক্যাডার হয়েছে, এরকম অনেক ক্যাডার আছে। আর কি আছে যে ইংরেজি বইটা কবে আসতে পারে? ইংরেজি বইটা একটু সময় লাগছে, এটা বইটা অনেক কঠিন একটা বই। যে বইটা হচ্ছে যে আমি বললাম যে প্রায় 8-10 হাজার প্রশ্ন, সেই 8-10 হাজার প্রশ্ন ব্যাখ্যা সহ দেয়া, যে কেন আনসার হলো বাকিতে না কেন হয় নাই, ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। আমার মনে হয় যে এটা মাসখানিক লাগবে বইটা হতে। তোমরা এর ফাঁকে অ্যাসুরেন্স বা অন্য কোনো প্রকাশনে এটা বই কিনে ফেলো, সমস্যা নেই। আসমাতুল জাহান বলছে যে আপনার বইটি কি অনলাইনে অর্ডার করা যাবে? হ্যাঁ, অনলাইনে কারা বিক্রি করে ওদের সাথে আমি কথা বলছি, কথা বলে অনলাইনের নাম্বারগুলো আমি পোস্ট দিব, আমাদের যে গ্রুপ আছে গ্রুপে পোস্ট করে দিলে ওখানে যারা ঢাকার বাইরে আসো তারা ওখান থেকে কিনে নিলেই হবে, অনলাইন থেকে কিনে নিলে হবে। বা ঢাকার বাইরের কিছু কিছু লাইব্রেরিতে, বিভাগীয় যে লাইব্রেরিগুলো, সেই লাইব্রেরিগুলোতে আমি পাঠানোর চেষ্টা করবো, কারণ বইটা খুব ভালো, এই বইটা সবারই পড়া উচিত। বইটা আমি যেটা দিব ওটা পড়লে কাজে লাগবে, ওই জন্যই দিব। আচ্ছা, তারপর হচ্ছে যে সুদীপ মালাকার বলছে প্রাইভেট জবের পাশাপাশি কিভাবে প্রিপারেশন নিতে পারি, কাইন্ডলি বলবেন। এটা অনেকেরই প্রশ্ন থাকে যে প্রাইভেট জব করি, এখন এর পাশাপাশি কীভাবে বিসিএসের প্রস্তুতি নেব। সেক্ষেত্রে আমি বলবো যে যেভাবেই হোক পড়ার সময়টা বের করতে হবে, এটা প্রাইভেট জব হোক আর যেই জবই হোক, পড়ার সময়টা বের করা না যায় তাহলে মুশকিল হবে। তো আমি বলবো যে কিছুটা কৌশল, কিছু না কিছু কৌশল প্রত্যেকেরই থাকে। সো নিজেকে যখন আমি প্রাইভেট জব করব, আমাকে দেখতে হবে যে ওই জবটার মধ্যে কীভাবে কাজ করতে হয়, কাজের রেসপন্সিবিলিটি কেমন, এটা বুঝে কিন্তু সেখান থেকে সময় বের করতে হবে। আমি যে জবটা করি এই জবে কিন্তু প্রচুর প্রেশার আছে, মেন্টালি প্রেশার আছে, ফিজিক্যালি প্রেশার আছে। সো এইটার ক্ষেত্রে যেটা হয় যে এর ফাঁকেও আমি যখন এই যে লাইফ টাইম নিচ্ছি, এটা কিন্তু আমার কৌশলের উপর ডিপেন্ড করছে, আমি সময়টা বের করে ফেলতেছি, বের করে ওই অনুযায়ী আমি এই লাইফটা নিচ্ছি। সো এরকম যদি আমি কোনো প্রাইভেট জব করি, আমাকে ওই কৌশলটা নিতে হবে। আমি এক্ষেত্রে ফারজানার এক্সাম্পলটা বলবো। ফারজানার যে বাচ্চা নিয়ে ক্যাডার হয়ে গেল, ওর যেটা হচ্ছে যে ওর রাত্রের 12টা থেকে পড়াশোনা শুরু করতো, রাতের 12টা থেকে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করতো। সো এটা ওর একটা ব্যাপার ছিল, সারাদিন সে পড়তে পারতো না, এই কষ্ট করে পড়েছে, এবং ফারজানা কিন্তু অ্যাডমিন ক্যাডার হয়েছে। সো যারা প্রাইভেট জব করি আমি বলবো যে তারা দিনের বেলা জব করি, রাতের বেলাতে জব করি না। সো রাতের বেলায় বা ভোরের যে সময়টা আছে, ভোরে উঠে পড়ালেখাটা করলে আমার মনে হয় সেই সময়টা কাজে লাগানো যাবে। আচ্ছা, আর কি প্রশ্ন আছে? আচ্ছা, বলছে তামিম, বলছে কি বলছে, স্যার আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, আমি কি কাজ আমার কি কাজ বলেন? আচ্ছা, তামিমকে বলতেছি তুমি যেহেতু অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো, তোমার কোনো কাজ নাই। আমি বারবার এই কথাটা বলছি, যারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে বা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, এদের বিশেষ নিয়ে এই মুহূর্তে চিন্তা করতে হবে না। তোমার যেটা কাজ আছে, তোমার একাডেমিক পড়াগুলো পড়ো, পারলে তুমি একাডেমিক পড়ার পাশাপাশি যে বললাম পার্ট টাইম জব করা, বা যদি আরও ভালো হয় যদি তুমি বললাম যে একটা ফিউচার বিজনেস করা, ফিউচার বিজনেস প্ল্যান মাথায় নেয়। এখন অনলাইনে প্রচুর বিজনেস করা যায়, সো অনলাইন বিজনেসগুলো মাথায় নেওয়া। এখন তো ভুল ভ্রান্তি যদি হয়ে যায়, এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে সামান্য কিছু লস হবে, কিন্তু বিজনেসটা শেখা যাবে। সো আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা থাকবে তাদের বলবো যে ওই সময়টা অন্তত পক্ষে বিসিএসের জন্য না দাও। থার্ড ইয়ারে উঠে, থার্ড ইয়ারে অনার্স থার্ড ইয়ার যখন উঠবা, তখন থেকে বিসিএসের জিনিসটা মাথায় নিতে হবে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে না। ওকে। আব্দুল জলিল আকাশ কি বলছে? বলছে স্যার সাপ্তাহিক পরীক্ষা নিলে ভালো হবে। আচ্ছা, সাপ্তাহিক পরীক্ষা নিলে তো ভালো হবে, কিন্তু আমার জন্য ভালো হবে না, কারণ এই সাপ্তাহিক পরীক্ষা নিতে গেলে যেই প্যারা আর যেই কষ্ট করতে হবে, এটা আমার জন্য সো টাফ। আর আমি যদি এটা করতে চাই, তাহলে আমাকে এক্সট্রা কিছু লোকজন ম্যানেজ করতে হবে, যাদেরকে আমার সম্মানই দিতে হবে, দিয়ে তাদেরকে এটা সেট করতে হবে। সো এটা আর একটা টাফ কাজ। আসমাতুল জাহান কি বলছে, স্যার আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদের জন্য এত কষ্ট করার জন্য, আমাদের কি টাইম দেওয়ার জন্য, আল্লাহ আপনার মনে। থ্যাংক ইউ আসমা। আসমা তো তোমাকে বুঝছে যে এটা আমি যে কষ্ট করলাম, আমাকে থ্যাঙ্কস দিল, আর তো কেউ থ্যাঙ্কস দিচ্ছে না, শুধু আসমাই থ্যাঙ্কস দিল। হ্যাঁ, আসমাকেও থ্যাঙ্কস। আসমা যে কষ্টটা বুঝছে যে একটু কষ্ট করে এই কাজটা করছি। আর সূর্যও থ্যাঙ্কস দিচ্ছে। হ্যাঁ, সূর্যকেও থ্যাঙ্কস। কি সূর্য প্রান্তিক, থ্যাঙ্কস সূর্য। আচ্ছা, আর কোনো মেসেজ যদি না থাকে আমি বিদায় নিব।
পুষ্পিতা শশী বলছে যে এত শর্ট টাইমে কিভাবে সবচেয়ে ভালো প্রিপারেশন নিব। মারাত্মক প্রশ্ন করে ফেলছে সুস্মিতা। কী নাম ওর? সুস্মিতাকে বলছি, ও বলছে যে এত শর্ট টাইমে কিভাবে সবচেয়ে বেস্ট প্রিপারেশন নেবে। মারাত্মক প্রশ্ন। সো আমি এখানে বলবো যে বেস্ট প্রিপারেশন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দুই ধরনের। একটা হচ্ছে ক্যাডার হওয়ার জন্য বেস্ট প্রিপারেশন, আর একটা হচ্ছে প্রিলি পাস করার জন্য বেস্ট প্রিপারেশন। এখন প্রিলি পাস করার জন্য বেস্ট প্রিপারেশন নাকি ক্যাডার হওয়ার জন্য বেস্ট প্রিপারেশন, এই ব্যাপারটা ডিপেন্ড করবে তোমার উপরে, যে তুমি কত আগে এটা শুরু করলা পড়াটা। তো সেক্ষেত্রে আমি বলবো যে ক্যাডার হওয়ার জন্য যদি প্রিপারেশন হয় তাহলে তোমার সেখানে লিখিত পরীক্ষার ব্যাপারটা মাথায় থাকবে। আর যদি প্রিলি পাস করার জন্যই হয় তাহলে সেক্ষেত্রে তোমার শুধু প্রিলির এমসিকিউ প্রশ্ন মাথায় থাকবে। সো এই দুটোর মিশ্রণ ঘটাতে চাইলে আমি যে পড়াগুলো দিচ্ছি মাঝখানে আমাকে মনে করে দিতে হবে যে স্যার রিটেনের জন্য কী করব, আমাকে এটা মনে করে দিলে রিটেনের ব্যাপারটাও মাঝখানে আমি দিব, ওই রিটেন ভিত্তিক প্রিলিটা পড়ে ফেলতে হবে। ঠিক আছে? আর এখন আমি যে পড়াগুলো যেভাবে দিব এই পড়াগুলো কভার করলে আমার মনে হয় যে 5 মাসের মধ্যে এই পড়াগুলো একটা ভালো একটা পর্যায়ে যাবে। 5 মাস পরে মডেল টেস্ট, সাবজেক্ট টেস্ট এগুলো রীতিমতো দিলে আমার মনে হয় একটা ভালো প্রিপারেশন হবে। পিএ রাকিব বলছে যে বিএসসি করার পর কি বিশেষ দেওয়া যায়? বিএসসি আর বিএ তো একই। বিএসসি অনার্স যদি হয় তাহলে তো দেওয়া যাবে, আর নর্মাল যে ডিগ্রির বিএসসি সেটা যদি হয় তাহলে মাস্টার্স এমএসসি করতে হবে, এমএসসি করে তাহলে দিতে হবে। অনেকেই বলে, কে বলছে? মোতাহার মজুমদার বলছে যে অনেকেই বলে আগে রিটেনের প্রিপারেশন নিলেই নাকি প্রিলি 50% হয়ে যায়। আপনি কি এ ব্যাপারে কিছু বলবেন? কি বলবেন? মোতাহার চমৎকার প্রশ্ন করছে যে অনেকেই বলে যে প্রিলির আগে রিটেন প্রিপারেশন নিতে হয়। আচ্ছা, তোমার এই বিষয়টা মনে রাখতে হবে যে এটা একেবারে খারাপ কথা তা না, এটা দরকার আছে, কিন্তু এটা মনে রাখতে হবে যে প্রিলি তো পাস করতে হবে। এখন রিটেনের পড়াটা ভিন্ন আর প্রিলি পড়াটা আলাদা ধরনের। যেমন আমি যদি ইংলিশে কথা বলি, ইংলিশে প্রিলিতে যা আছে রিটেনে একদম ভিন্ন, অর্থাৎ রিটেনের সাথে প্রিলির সাথে কোনো সম্পর্কই নেই। কিন্তু আমি যদি গণিতের কথা বলি, গণিত প্রিলি আর রিটেন দুটোই এক, অর্থাৎ প্রিলিতে প্রশ্নগুলো ছোটো ছোটো প্রশ্নগুলো করা হয় আর লিখিততে একটু বড় বড় প্রশ্ন করা হয়, এই দুটো পার্থক্য, কিন্তু প্রশ্নগুলো পড়তে হয় একই জায়গা থেকে। সো যখন আমরা প্রিলিতে গণিতগুলো পড়বো তখন লিখিতের মতো করে পড়বো, তাহলেই লিখিত পড়াটা কভার হবে, প্রিলি পড়াটা কভার হবে। সো এই কৌশল জানতে হবে যে কীভাবে পড়লে প্রিলি পড়াটা কভার হয়, লিখিত পড়াটা কভার হয়, এই দুটো কভার হয় কীভাবে, এই জিনিসটা জানতে পারলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। ঠিক আছে? তারপরে কি আছে? মেনি থ্যাঙ্কস ইমরান। হাউ ক্যান আই নো দ্য ফাংশন অফ ইচ ক্যাডার? ইচ ক্যাডারের ফাংশন বলতে কোন ক্যাডার? ইকোনমিক আর অ্যাডমিন ক্যাডার। অ্যাডমিন আর ইকোনমিক ক্যাডার ফাংশন এই মুহূর্তে আর বলবো না, এটা আরেকদিন বলবো। অ্যাডমিন ক্যাডার, ইকোনমিক ক্যাডারের জাস্ট আমি এটা বলবো যে ইকোনমিক ক্যাডার যেটা আছে ওদের কাজটা হচ্ছে যে ডেভেলপমেন্ট সেক্টরটা দেখা। প্রত্যেকটা মিনিস্ট্রিতেই ডেভেলপমেন্ট সেক্টর একটা আছে, সেই সেক্টরটা ইকোনমিক ক্যাডাররা দেখে। আর ওই ইকোনমিক ক্যাডারের যে টপ পজিশনে যে থাকে সেটা হচ্ছে অ্যাডমিন ক্যাডারের, অর্থাৎ একজন অ্যাডিশনাল সেক্রেটারি থাকে ওই ইকোনমিক ক্যাডারের টপ পজিশনে। হ্যাঁ, পিঙ্কি বলছে ময়মনসিংহে বইটা পাওয়া যাবে কেন? ময়মনসিংহে বইটা পাঠানো হবে, সমস্যা নাই। আর তৃপ্তি করা একটা বলছে আমি ইংরেজিতে অনেক দুর্বল স্যার, কীভাবে কী করবো? ইংরেজিতে দুর্বল হলে এটা নিয়ে অনেকবার বলছি, আরেকবার বলবো, পরে বলবো। জাস্ট একটা বলবো যে ইংরেজিতে ভালো করার জন্য হচ্ছে প্রচুর প্রশ্ন পড়তে হবে, রুলসের পিছনে আগে দৌড়ানো যাবে না, প্রশ্ন পড়তে হবে, প্রচুর প্রশ্ন। এই প্রশ্নগুলো কেন আনসার হয়, বাকি 3টা কেন হয়নি, এইভাবে পড়তে হবে। আর ওইভাবে আমার যে বইটা আমি একটা লিখে ফেলতেছি, একটু দোয়া করো যাতে বইটা আমার খুব দ্রুত আসলে তোমাদের খুবই কাজে লাগবে বইটা। এটা আসার আগে তোমরা অন্য যে কোনো একটা বই কিনে ফেলবা। অ্যাসুরেন্স প্রকাশনের কথা বলছি, এটা কিনতে পারো। কি বলছে যে আমার কাছে 12,000 সাজেশন বইটা আছে, এটাই কি চলবে? মানে আমার 12,000 যে আগের সাজেশন বইটা ওটা আছে, এটার থেকে এই বইটা ডবল আছে, অর্থাৎ ওখানে ছিল 12,000, এখানে হচ্ছে 22,500, প্রায় ডবল। তো এইখানে যেটা প্রশ্ন নতুন করে যেটা অ্যাড হয়েছে সেটার মধ্যে আছে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যত প্রশ্ন সেখান থেকে বাছাই করে প্রশ্ন দেওয়া আছে, তারপরে জুডিশিয়াল প্রশ্ন দেওয়া আছে, এবং বোর্ড বই থেকে প্রশ্নগুলো নিয়ে এই পরবর্তী এডিশনে দেওয়া আছে। সো পরবর্তী এডিশনের প্রশ্নগুলো লাগবে। যদি কারো কাছে আগের বইটা থাকে তাহলে আমার মনে হয় যে আগের বইটার পাশাপাশি নতুন যে প্রশ্নগুলো দেওয়া হলো এগুলো ফটোকপি করে, নীলক্ষেত বা কোথা থেকে ফটোকপি করে তোমরা নিয়ে নিও, তাহলে এটা দুটো মিলে এক করে পড়তে পারবা।
হ্যাঁ, আলামিন বলছে 22,000 প্রশ্নের বইটার আর কোনো এডিশন হবে কিনা। হ্যাঁ, অবশ্যই এডিশন, এটা যে ওই বইটা আমার মনে হয় যে প্রচুর চলবে বইটা, এই জন্য বইটার বেশি বেশি বের করতে হবে যাতে করে সবাই পায়। তো আজকে আগামীকাল রাত্রেই হয়তো আমি আরও কিছু পেয়ে যাব, তারপরে প্রতিদিনই কিছু কিছু বই আসবে, আসলে সবখানে বই আসতে পাঠিয়ে দেবে। কয়েকদিন একটু ওয়েট করতে হবে, 5-7 দিনের মধ্যে ইনশাল্লাহ সবখানে চলে যাবে। তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, বইটা আমি চাচ্ছি যে সবার কাছে যাক। এটা খুব জরুরি একটা বই, রিভিশন দেওয়ার জন্য তো খুবই খুবই ভালো বই একটা। পাশাপাশি অন্য যে বইগুলো পড়া দেবে সেগুলো কিন্তু পড়তে হবে। রিটেন নিয়ে আপনার ক্লাস চাই, অনেক থ্যাঙ্কস আপনাকে। অ্যাঞ্জেল তিথি বলছে রিটেনের ক্লাস, লিখিত ক্লাস তো আসলে এখানে লাইভ নেওয়াটা মুশকিল। আমি চেষ্টা করব লাইভের পাশাপাশি ভিডিও করে দেওয়া যায় কিনা কিছু কিছু ক্লাস, ফ্রি টাইমে চেষ্টা করবো এটা দেওয়ার জন্য। রফিকুল ইসলাম রোজ, থ্যাঙ্কস। সূর্য প্রান্তিক বলছে উই অল লাভ ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাঙ্কস সূর্য প্রান্তিক, আই লাভ ইউ টু, লাভ ইউ অল। আসলে আমরা একে অপরকে তো ভালোবাসি, ভালো না বাসলে তো আসলে এইটা কাজটা তো, এই যে যাই কিছু বলি, আমি কাজটা এনজয় করছি, এনজয় না করলে তো কাজটা আমি করতাম না। এটা হচ্ছে যে আমার ভালো লাগতেছে, আর সবার সাথে যে আড্ডা দিচ্ছি এটা আমার কাছে খুব ভালো লাগে। সো ফ্রি সময় পাই না, না পেলে প্রায় প্রতিদিনই লাইভ নিতাম যদি ফ্রি সময় পেতাম। খুব লেট হয়ে যায় লাইভ নিতে, হয়তো অনেকে এতে মন খারাপ করে। দেখ এখন তো যেটা হচ্ছে প্রতি সপ্তাহে লাইভ নিব, হ্যাঁ প্রতি সপ্তাহে লাইভ নিব, ওই পড়াটা দিব, ঠিক আছে? পড়াটা দিলে তোমরা এই পড়াটা যদি পড়ো তাহলে লাইভ দিব, আর যদি না পড়ো তাহলে তার হবে না, তাহলে আর বন্ধ, লাইভটা হবে না। ওকে, আমি আজকে লাইভে বিদায় নিচ্ছি। অনেকক্ষণ ছিল, অনেকেই আছে এখন পর্যন্ত আড্ডা দিতে, আমার মনে হয় যে আমার সাথে আড্ডা দিতে ভালোই লাগছিল সবার, আমারও ভালো লাগতেছিল আড্ডা দিতে। তো আমরা ইনশাল্লাহ নেক্সট এই শুক্রবারে, অর্থাৎ এই শুক্রবার কয় তারিখ হয়, এই 23 তারিখ কি 24 তারিখ বোধহয় হবে, এই শুক্রবারে আমি তো মিরপুরে ক্লাস নিব। ক্লাস শেষে আমাদের ফারজানা আমাদের আসবে, ফারজানা উম্মে হাবিবা ফারজানা, ওর ভাইবার এক্সপিরিয়েন্সটা এটা আমরা শেয়ার করব সবার সাথে, যাতে যারা ভাইবা দিবে তাদের এটা কাজে লাগবে ইনশাল্লাহ। আর পাশাপাশি নেক্সট উইকে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা ক্যারিয়ার নিয়ে, অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, যে বিজনেসগুলো বিদেশের জিনিসগুলো বাংলাদেশে কীভাবে বিজনেস করা যাবে, অর্থাৎ বাংলাদেশ থেকে কোন কোন জিনিস এক্সপোর্ট করা যায়, এই বিজনেসগুলো আমরা শিখব। সো এটা আমরা শিখবো ইনশাল্লাহ নেক্সটে। আর সবাইকে শুভেচ্ছা আর এতক্ষণ থাকার জন্য। এখনও অনেকেই যুক্ত আছে, তো যারা আমার সাথে এতক্ষণ দিয়ে থাকলাম। কি বলছে আরও প্রশ্ন করতেছে, জব সলিউশন বইটা কি বলছে, সমর্থক বই কিনা, কার বই কি সমর্থক কিনা বোঝা গেল না। স্পৃহা, লাভ ইউ অল। তানিয়া, থ্যাঙ্কস আমাদের কাছে থাকার জন্য। অনেকক্ষণ সময় থাকলাম, ভালো লাগলো। যারা আমার সাথে এতক্ষণ থেকে সাথে থাকলা, এই আমাকে সঙ্গ দিলা, তো তোমাদের সবাইকে ধন্যবাদ। আর যে পড়াগুলো আমি দিলাম সেই, হ্যাঁ নেক্সট থার্সডে 29 তারিখ হবে। হ্যাঁ, তার মানে আমরা 29th, কে জানি ম্যাসেজটা দিলে, খুব সুন্দর, থ্যাংক ইউ। 29 অগস্ট আমাদের পরবর্তী এই পড়াসংগত লাইভটা হবে 29 অগস্ট ইনশাল্লাহ। আর এর ফাঁকে লাইভ আরও হবে, সেগুলো হচ্ছে পড়া সংক্রান্ত। তো আমি আশা করব তোমরা সবাই ভালো থাকবা। আজকে বিদায় নিচ্ছি, আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। টাটা, গুড নাইট।